হঠাৎ করে পেছন থেকে কে যেন ধরে ফেলেন আকাশকে। আকাশ কিছুটা ভয় পেয়ে যায়। আকাশের মাঝে আতঙ্ক বিরাজ করে। আকাশ পেছনে ফিরে তাকিয়ে দেখে মামুনকে। মামুন আকাশকে রাস্তার মাঝে থামিয়ে দিয়ে বলল, আকাশ ভাই, আপনাকে সে কখন থেকে ডেকেছি, কোনো খবর নেই। কি হয়েছে, এত আনমনা হয়ে হাঁটছেন কেন? মামুনের দিকে এক মনে তাকিয়ে রইল আকাশ। কোনো কথা বলছে না। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে আকাশ। ভাই, অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছেন। মামুনের দিকে এক মনে তাকিয়ে আছে। বুকের ভিতর অজানা এক এলোপাথারি ঝড় বয়ে যাচ্ছে। আকাশ কিছু না বলে চুপচাপ সামনের দিকে হাঁটতে থাকে। আকাশের চলে যাওয়ার দিকে অবাক হয়ে যায়। হঠাৎ করেই আকাশে তো পরিবর্তন, চুপচাপ হয়ে যাওয়া। আকাশ কিছু না বলে বাসায় চলে আসে। সবার চোখে ফাঁকি দিয়ে আকাশ নিজের রুমে চলে যায়। আকাশ ইজি চেয়ারে বসে উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আকাশ কি চেয়েছিল আর কি হয়ে গেল। এই তো যেন সেদিনের ঘটে যাওয়া ঘটনা। আকাশ ভাবতে থাকে অতীতের দিনগুলোর কথা। আকাশ আর নিশি একই সাথে পড়াশোনা করছে ছোট্টবেলা থেকে। সেদিন হুট করে আকাশ নিশিকে প্রপোজাল দিয়ে বসে। নিশি বুঝতে পারছে না যে আকাশকে কিভাবে বোঝাবে যে ওদের মধ্যে বন্ধুত্বের থেকে আর বেশি কিছু সম্ভবপর নয়। নিশি যে মনে মনে ভালোবাসে না তা কিন্তু নয়, তবে একই পাড়ায় থেকে বন্ধুত্ব সম্ভব হলেও প্রেম যে পড়া অসম্ভব। কতদিন বা লুকোছাপা চলে, একদিন তো সে লোক জানাজানি হবেই। আর তার চাইতেও বেশি সমস্যা হলো ওদের পরিবারের মধ্যে যে অলিখিত শত্রুতা আছে তা মিটাবে কি করে ওরা দুজনে। যাই হোক, যেভাবেই হোক আকাশকে বোঝাতেই হবে। আর তাছাড়া রুহান তো বুদ্ধিমান ছেলে, বোঝালে ঠিকই বুঝবে। এইসব ভাবতে ভাবতে এগিয়ে যায় নিশি আকাশের দিকে। কি রে, আসবি না বললি যে? ও, অসুবিধা থাকলে বলো, চলে যাচ্ছি। আরে না না, আমি কি সেটা বললাম নাকি? আসলে একটু জরুরি কথা ছিল তো, তাই আর কি। ও, তা বলে ফেল, কি কথা শুনে? ওইভাবে বলছিস কেন? আমি বলছি তো নাকি। নিশি একবার আকাশের দিকে আর চোখে তাকিয়ে দেখে লম্বা ছিপছিপে চেহারায় আকাশকে দারুণ লাগছে। নিশি বলে, বাবা, নতুন চশমাটা কবে নিলি? হুম, আবার বুঝি পাওয়ার বাড়লো? এই তো কালি, তুই ফালতু না বকে আসল কথাটা বলতো। হুম, দেখ আকাশ, গতকাল তুই আমাকে ওইভাবে ভালোবাসি বলবি সেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল রে। তাই হয়তো একটু ওভার রিয়েক্ট করে ফেলেছি। তার জন্য আমার খুব খারাপ লেগেছে রে। সরি, প্লিজ, আই এম এক্সট্রিমলি সরি আকাশ। তুই তো আমাকে ভালোবাসিস না, তাই রিফিউজ করছিস। এতে এত খারাপ লাগার কি আছে নিশি? কিছুক্ষণ দুজনেই চুপ। ইতিমধ্যেই নিশির চোখ ভরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারপর নিস্তব্ধতা ভেঙে আবারও আকাশ বলে ওঠে, আমি তোকে ছোট থেকেই চিনি, আমরা তো বেস্ট ফ্রেন্ড। তাহলে কেন লুকাচ্ছিস, কেন স্বীকার করছিস না যে তুইও আমাকে ভালোবাসিস? কাকে মিথ্যে বলছিস নিশি, আমাকে নাকি নিজেকে? নিশি এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, না না, এ অসম্ভব। একটু বোঝ যে আমাদের প্রেম হওয়াটা অসম্ভব আকাশ, জাস্ট অসম্ভব। একই পাড়ায় থেকে প্রেম ভালো দেখায় না। আর তাছাড়া নিশিকে কথা শেষ করতে না দিয়েই আকাশ বলল, তাছাড়া কি বল, আমাদের বাড়ির লোক, তাই তো? হ্যাঁ, তারাও যে আপত্তি করবেন। আর আমি যে চাই না যে বাড়ির লোক আমাদের ছেলে মানুষের জন্য অসন্তুষ্ট হোক। ছেলে মানুষই? কি ছেলে মানুষই, কোনটা ছেলে মানুষই? কাউকে ভালোবাসাটা তোর কাছে ছেলে মানুষই? তুই ভুল বুঝছিস, আমি সেভাবে কিন্তু বলিনি। আমি হচ্ছে তোকে বড্ড ভালোবাসি রে। নিজেই অস্পষ্ট বলে উঠল নিশি। আচ্ছা বেশ, তোর কথাই হবে। আগে বন্ধুত্ব, তারপর অন্য সব কিছু। দুজনের পড়াশোনা শেষ শেষ করতে যদি বাইরের লোক কনফিডেন্স হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। হুম, যাক বাবা, বুঝেছিস তাহলে। এই জন্যই তোকে এতটা ভালোবাসতে ইচ্ছে করে। উফ, এইবার তো একটু হাসুন মশাই। না রে, ভাবছি যদি কনভিন্স করতে না পারি তাহলে। পারবি, সময় হলে সেসব দেখা যাবে। এখন চল তো, ফুচকা খাওয়া যাক। আকাশ আর কথা না বাড়িয়ে নিশির কথায় সায় দিল। দুজনে মিলে ফুচকা খেতে চলে গেল। নিশি আর আকাশকে দিনগুলো ভালোই চলতে শুরু করলো। দুজনের পরীক্ষা শেষ, এখন মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষা আর নিশি অনেক ভালোই মেধাবী। সবাই জানে দুজনেই মেডিকেলে চান্সও পাবে। সেই কবে থেকে বাসার বাহিরে যেতে পারে না।
আকাশ আর নিশির সম্পর্ক এগিয়ে যেতে থাকে। দুজনেই ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়। রেজাল্ট দিতে একটু দেরি হওয়া নিশি খুব টেনশনে আছে। না জানি কি হয়, যদি মেডিকেলে ভর্তি হতে না পারে তাহলে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো আনমনে ভাবতে থাকে নিশি। হঠাৎ করে পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে কিছুটা ভয় পেয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। কি রে, তুই এখানে? এই অসময়ে এখানে কেন? নিশির মায়াবী কাজল টানা চোখের দিকে তাকিয়ে বলল, কেন আসতে পারে না নাকি আসতে মানা আছে আমার? না, তা আমি কি তা বলেছি নাকি? আগে তো কখনো এখানে আসিসনি, সেই জন্য। তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। নিশি আকাশের দিকে তাকিয়ে রইল। এমনিতেই অনেক টেনশনে আছে, তারপর আকাশের ফাজলামে নিশি অনেক ভালো করে জানে আকাশ মাঝে মাঝে মজা করে। দেখ, এমনিতেই অনেক টেনশনে আছি, মজা করবি না। উফ, তুই সব সময় এটা কেন ভাবিস তোর সাথে মজা করব? আমি জানি তুই এমনি, তাই বাদ দে তো, কি বলবি বল। আগামীকাল সবাই মিলে আমরা পিকনিকে যাব, তুইও যাবে আমাদের সাথে। 3-4 দিন থাকবো। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আকাশের দিকে তাকিয়ে একবার রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেডিকেলে ভর্তির রেজাল্ট দিবে, আর এখন উনি আসছেন ঘুরতে যাবার জন্য। তোর কি একটু টেনশন হচ্ছে না? হ্যাঁ, কিছুদিন পর রেজাল্ট মেডিকেলের। নিশি দেখ, তোর ওই রাগেই চোখগুলো নিয়ে তাকাবি না, মায়ে পড়ে যাবো। আরে বাবা, সেজন্যই তো যাচ্ছি, যেন টেনশন থেকে দূরে থাকতে পারি। আর দেখিস, আমারটা না হলেও তোরটা ঠিকই হবে, তুই আমার ডাক্তার বউ হবি। আকাশের কথায় রাগ করতে পারেনি নিশি, কিছুটা লজ্জা পেয়ে বলল, বাসায় কিভাবে বলবো? যেতে দিবে কি? সেটা তোর ভাবতে হবে না, আমি সব কিছুর ব্যবস্থা করে এসেছি, তুই রেডি হয়ে থাকবি। নিশি আর কোনো কথা বলেনি। নিশিকে কথাগুলো বলে আকাশ চলে যায়। অনেক কাজ আছে বাকি আরো। এ বাড়িতে সবাই আকাশকে অনেক পছন্দ করে। আকাশের কোনো কথাই না করবে না নিশির পরিবার, সেই বিশ্বাসটুকু নিয়েই নিশিকে সাথে নিয়ে যাবার জন্য বলেছিল। সবাই আকাশকে বিশ্বাস করে বলেই নিষেধ করেনি। সবার কাছ থেকে বিদায় নিয়ে 4 দিনের জন্য ঘুরতে যায় আকাশ আর নিশি। সেখানে আনন্দ করে অনেক ঘুরে বেড়ায় সবার সাথে আকাশ আর নিশি। তবে আকাশ লক্ষ্য করেছে নিশির মাঝে কেমন যেন একটু পরিবর্তন এসে পড়ল। আকাশের সাথে তেমন একটা কথা বলেনি, কেমন চুপচাপ আর আকাশকে এড়িয়ে যাওয়া। আকাশ নিশির এই পরিবর্তনটুকু মেনে নিয়েছে, কেননা পরীক্ষার টেনশন তো আকাশের মাঝেও ছিল। তাই নিশির সাথে সবসময় থাকতে চেষ্টা করেছে, হাসি খুশি রাখতে চেষ্টা করেছে। তবে আকাশকে বেশিরভাগ সময় তার বান্ধবীদের সাথে দিয়েছে। তার থেকেও বড় অবাক করার বিষয় ছিল অন্য কারণে। আকাশ নিশিকে কিছুই বলেনি। আকাশ নিশিকে অনেক ভালো বুঝতে পারে, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। অন্য সব মেয়েদের থেকে ভিন্ন একটা মেয়ে নিশি। হয়তো সেজন্যই নিশিকে বড্ড ভালো লাগে আকাশের, বড্ড ভালোবাসে নিশিকে। আকাশ যতটা হাসি খুশি নিয়ে গিয়েছিল ততটা হাসি খুশি থাকেনি, কেমন মনমরা হয়ে বাসায় ফিরে এসেছিল। নিশিও বুঝতে পেরেও তেমন একটা গুরুত্ব দেয়নি। আজকাল নিশি কেমন জানি উদাসীন হয়ে গেল। পরের দিন রেজাল্ট বের হবে। নিশি সারা রাত টেনশনে না ঘুমালেও আকাশ দিব্যি ঘুমিয়ে পড়ে। আকাশ জানে তারটুকু না হলেও নিশিরটুকু ঠিক হবে। আকাশ তার মার কাছে বলে রেখেছে নিশিকে এবারই তার ডাক্তার বউ করে আনবে। আকাশের আম্মুও অনেক খুশি হয়, নিশির মতো মেয়ে হয় না। পরে মায়ের ডাকে ঘুম ভাঙল আকাশের। কতক্ষণ ঘুমিয়েছে মনে নেই, কোনো রকমের চোখগুলো খুলে আকাশ বলল, আম্মু, কি হয়েছে? সকাল সকালে তো ডাকছু কেন? বেলা 12টা বাজে, এখনো সকাল? উফ, আর একটু ঘুমাতে দাও না। আজকে তোর রেজাল্ট বের হয়েছে, সেই খবর আছে? আকাশ তার মায়ের মুখে রেজাল্টের কথা শুনে এক লাফে বিছানা থেকে উঠে পড়ে। রেজাল্টের কথা শুনে চোখ থেকে যেন ঘুম হারিয়ে গেছে। তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটল। কোনো রকমে ফ্রেশ হয়ে সোজা নিশিদের বাড়ি। নিশি আর আকাশের সম্পর্কের কথা আর কেউ না জানলেও নিশির দাদিমা জানেন। আকাশের আম্মু পেছন থেকে ডাক দেয়, কোথায় যাচ্ছিস? তোমার ছেলের শ্বশুর বাড়ি, ডাক্তার বউয়ের খবর নিতে। ছেলের কথা শুনে মুস্কি হাসেন। পাগল ছেলে বলে, মনে মনে বলেন নিজের রেজাল্টের চিন্তা নেই, ডাক্তার বউয়ের কথা চিন্তা করে। আকাশ নিশিদের বাড়ি আসতেই দাদিমার সাথে দেখা হয়ে যায়। আকাশকে বলল, কি গো নাজ্জামাই, আমার মেয়ে তো ডাক্তার হয়ে গেল, তোমার কি খবর? আকাশ শুনে অনেক খুশি হয়। আকাশের থেকে বেশি খুশি সেদিন কেউ হয়নি, ডাক্তার বউ হবে তার। আকাশ দাদির দিকে ফিরে বলল, কেন দাদিমা, আমি ডাক্তার না হলে কি নাতিকে দিবে না? সে দেব না কেন, 100 বার দেব। নাতি বিয়ে না করলেও আমি বিয়ে করব। তোর মতো এমন বর
কার ভাগ্যে জুটবে? বই গেল, তোমরা তো বুড়িকে বিয়ে করতেই। হয়েছে, যা নিশি হয়তো তোর জন্য অপেক্ষায় আছে। আকাশ আর কথা না বাড়িয়ে উপরে চলে আসলো। নিশির রুমে ঢুকে নিশিকে না পেয়ে নিশির কথা জানতে চাইলে ছাদে দেখতে বলে। এ বাড়িতে আজ সুখের দিন যেন। আজ অনেক বড় স্বপ্ন পূরণ করেছে নিশি। আকাশ ছাদে গিয়ে নিশির হাসি মাখা কণ্ঠটা শুনে এক নিমিষেই মুখের হাসিটুকু বিলীন হয়ে যায়। আকাশ ছাদের কাছে আসতেই শুনতে পেল নিশি যেন কাকে বলছে। আমিও তোমাকে পছন্দ করি, আমি তোমাকে। আকাশ আর কিছুই শুনতে পায়নি। আকাশ সবে যেন থমকে গেল এক মুহূর্তে। এ কি কথা শুনছে? এই সেই নিশি যার সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, যাকে নিজের বড্ড বেশি ভালোবাসে, আর সেই কিনা। আকাশ আর কিছু ভাবতে পারছে না। পাগুলো যেন আবদ্ধ হয়ে গেল। চলে যেতে চাইলেও চলে যেতে পারছে না। হঠাৎ করেই তার হাতের স্পর্শ পেয়ে চমকে যায়। পিছন ফিরে দেখে নিশির আম্মু দাঁড়িয়ে। আকাশের চোখে পানি দেখে ফেলেন নিশির আম্মু। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমার চোখে পানি কেন? আকাশ চোখের পানিগুলো মুছতে চেষ্টা করলো। কখন যে চোখে পানি চলে আসলো বুঝতেই পারেনি। চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, চোখে কি যেন পড়ছে, তাই পানি চলে আসলো। তুমি এখানে কেন? কখন আসলে? এই তো চাচি, আমি মাত্র আসলাম। নিশিকে খুঁজে পাচ্ছি না, তাই ছাদে আসছি কিনা খুঁজতে আসলাম। ছাদের ওপাশ থেকে নিশির কণ্ঠ ভেসে আসছে। নিশির আম্মু বুঝতে পারছেন নিশি যেন কার সাথে কথা বলছে। সেই আকাশের সাথে ঘুরে আসার পর কেমন জানি মেয়ের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করেন। প্রায় কার সাথে কথা বলতে শোনেন ফোনে। আগে মনে করতো আকাশের সাথে হয়তো, তবুও কেমন জানি সন্দেহ হতো অন্য কেউ নয়তো। আজ সেই সন্দেহ প্রমাণিত হলো। নিশির আম্মু আকাশ আর নিশির সম্পর্কের কথা জানতেন। আজকের সাথে কোনোভাবেই মিলিয়ে নিতে পারছেন না। আকাশকে কিছু বুঝতে না দিয়ে বলল, ঋষির সাথে কথা হয়েছে তোমার? না, আমি এখানে মাত্র আসলাম। আচ্ছা, তুমি যাও, আমি নিশির রুমে আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। কথাগুলো বলে নিশির আম্মু ছাদে চলে গেলেন। নিশিকে বউ করে নিতে আকাশের আব্বু প্রস্তাব পাঠালে সবাই মেনে নেয়। তাদের মাঝে যে এতদিনের পুরনো শত্রুতা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে নিশি আর রুহানের সম্পর্ক নিয়ে তা কেউ ভাবতে পারেনি। তবে নিশি আর আকাশের সম্পর্কের কথা তারা সবাই জানলেও শুধু আকাশ আর নিশি জানতো না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আকাশ আর নিশির পড়াশোনা শেষ হলে তাদের বিয়ের কথা বলবে। এতদিন বিষয়টি লুকিয়ে রাখবে। নিশি তার আম্মুকে দেখে ফোন রেখে দেয়। তার আম্মুকে বলল, আম্মু, তুমি এখানে কেন আসতে পারি না? কেন আসতে পারো না? আচ্ছা, সবসময় লুকিয়ে ফোনে কার সাথে কথা বলতে শুনি? কার সাথে কথা বলিস এত? কই আম্মু, কারোর সাথে না তো। তোর ফোনটা দে তো। আমার কাছে মিথ্যে বলিস? না মানে রিমনের সাথে। মেয়ের কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকেন নিশির দিকে। রিমনের সাথে চোখের দিকে তাকিয়ে দেখে কোনো ভয় ডর নেই চোখে। রিমনকে? ওর সাথে কিসের সম্পর্ক তোর? আমাদের সাথেই এইবার মেডিকেলে চান্স পেয়েছে। আমি ভালোবাসি ওকে। ভালোবাসিস মানে? ওর সাথে কিভাবে তোর পরিচয়? নিশি মাথা নিচু করে বলল, আমরা একসাথেই গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে। মায়ের দিকে তাকিয়ে অবাক না হয়ে পারল না। তারপর বলল, নিধির আম্মু বললো, তাহলে আকাশকে যে ভালোবাসিস? মায়ের দিকে তাকিয়ে রেগে যায় নিশি। তারপর বলতে থাকে, কি? আকাশকে আমি ভালোবাসি? আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে আকাশের? আমার মতো একজন ডাক্তার মেয়ে হয়ে ওর মতো ছেলেকে ভালোবাসবো? মেয়ের কথা শুনে আশ্চর্য হয়ে যান। কার সাথে কথা বলছেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। নিশিকে বলল, তাহলে তোদের এতদিনের সম্পর্ক কি? শুধুই করুণা করেছিলাম আকাশকে। আমি তাকে বন্ধুর থেকে বেশি কিছু মনে করি না। সব সময়ই পেছনে লেগে থাকে। এখন ওকে দেখতে ইচ্ছে করে না। কিন্তু দেখো আম্মু, আকাশের সম্পর্কে কিছু বলতে চেষ্টা করবে না। আমি আমার ভালোটুকু বুঝতে জানি। আমাকে বিরক্ত করবে না। মেয়ের কথা শুনে নিশির আম্মু মনে মনে বলে উঠলেন। মেয়ে এখন বড় হয়েছে, নিজের বুঝটুকু বুঝতে শিখেছে। একরাশ দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে এক মনে তাকিয়ে রইল। নিশি বলে উঠল, আর কিছু বলার আছে? আকাশ তোর সাথে দেখা করতে বসে আছে, ওর সাথে। চুপ করবা? বললাম না ওকে দেখতে ইচ্ছে করছে না। গিয়ে বলো চলে যেতে। কে বলেছে ওকে দেখা করার জন্য? হ্যাঁ, ওর মতো ছেলের সাথে দেখা করার কোনো ইচ্ছে নেই। কথাগুলো বলার সাথে সাথে নিশির ফোনে কল আসে। ফোন ধরে অন্যদিকে চলে যায় নিশি। একরাশ হতাশা নিয়ে চলে আসেন।
সেদিন সারা বাড়ি খুঁজেও আকাশকে খুঁজে পাননি। আকাশ এতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল, নিশির সবগুলো কথাই শুনতে পেরে সবার চোখে ফাঁকি দিয়ে চলে আসে। আকাশ চুপ করে রুমে শুয়ে আছে। সবার চোখ ফাঁকি দিতে পারলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারেনি। হাতের স্পর্শ পেয়ে আকাশ ঘুরে ফিরে আকাশের চোখে পানিটুকু দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। তিনি আকাশকে বললেন, রেজাল্ট হয় নাই দেখিয়ে মন খারাপ? তাতে কি, আরেকবার হবে। আর এখন তো তোর বউ ডাক্তার, এত চিন্তা কিসের? মায়ের হাসি মুখখানা দেখে আকাশের কষ্টটুকু বুঝতে দেয়নি তার ভিতরে বয়ে যাওয়া ঝড়টুকু। হাসি মুখে বলতে থাকে, আম্মু আমার ডাক্তার বউ হবে, তুমি গিয়ে দেখে আসো না। যখন একবারে নিয়ে আসবো তখন দেখবো। এখন উঠে খাবার কর, সকাল থেকে কিচ্ছুই খাসনি। হবু শাশুর বাড়ির থেকে বুঝি খেয়ে এসেছিস? আম্মু এত খেয়েছি যে এখন আর কোনো কিছুই খাওয়ার ইচ্ছে নেই। এই খাবার কোনোদিনও বলতে পারবো না, সারা জীবন মনে থাকবে। কি এত খেলি যে এত মনে থাকবে? মনে হলে সব বলবো, এখন একটু ঘুমাবো, যাও তো। এখন ঘুমিয়ে নে যত পারিস। বিয়ের পর নিশিকে বলবো যেন শাসন করে অগোছালো জীবনটা গুছিয়ে দেয়। আমি তো পারলাম না, নিশি যেন পারে। কথাগুলো বলে রুম থেকে চলে যায়। আকাশ কান্নায় মুখ লুকায় বালিশে। আকাশের চোখের পানির জন্য বালিশটুকু ভিজে যায়। সন্ধ্যার সময় চিৎকার চিল্লানো শুনে ধরপড় করে সজাগ হয় আকাশ। কিছুক্ষণ সময় পরে বুঝতে পারে আব্বুর কণ্ঠ। গায়ে হাত তোলা বাদ দিয়ে আকাশকে সবকিছু বলেন। শুধু আকাশকে বলেই ক্লান্ত হয়নি, আকাশের আম্মুকেও ছাড় দেয়নি। কলেজের সামনে মুখ দেখাবে কি করে? নিশির কিভাবে হলো, তার হলো না কেন? মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়ল, ঘুম আসেনি আকাশের আম্মুর। ছেলেটিকে এমনভাবে কোনোদিনও কথা বলেনি। ওপাশের ফিরে থাকা মানুষটি কোনোদিনও এমন ব্যবহার করতে দেখেনি। আকাশের আব্বু কি যেন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। সকালবেলায় আকাশের আম্মুর ডাক শুনে ওঠেন, দৌড়ে আকাশের ঘরে যান। কাল রাতে এত করে বকাবকি করলেন, আবার কোনো কিছু করে ফেললো না তো? গিয়ে দেখে আকাশ রুমে কান্না করছে। আকাশ ঘরে নেই। কি হয়েছে? আকাশ কোথায়? আকাশের আম্মু কান্না করতে করতে একটা চিঠি ধরিয়ে দেন হাতে। চিঠি খুলে পড়তে শুরু করলেন। আব্বু আমাকে ক্ষমা করে দিও, তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারলাম না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। ভয় পেও না, আত্মহত্যা করবো না, সময় হলে সবই শুনতে পারবে। চিঠি পড়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অনেক খুঁজেও ছেলেকে পায়নি। আকাশের কথা শুনে সবাই অনেক চিন্তা করলেও নিশি কোনো কিছুই পরিবর্তন হয়নি, যেন আপদ দূর হয়েছে জীবন থেকে। আকাশ এক অজানা শহরে পাড়ি দিল। কোনো কিছুই চিনে না, জানে না। চারদিকে দালান কোঠা, এ কোথায় এসে পড়লো, কোথায় যাবে জানে না। 4 দিন পথে পথে ঘুরে বেড়ানো, পকেটে যে টাকাগুলো ছিল সেগুলো দিয়ে দিব্যি চলে গেল। আকাশ ভাবতে থাকে কিছু একটা করতে হবে। ভাবতে ভাবতে আনমনে পথ হাঁটতে থাকে। তখন মামুন নামের একজনের সাথে দেখা হয়। তার কোনো কথার জবাব না দিয়ে আবার আনমনে হাসতে শুরু করে। কোথায় এসেছে জানে না। হঠাৎ দূরে একটা গাড়ি চোখ পড়লো। পাশেই কিসের সাথে যেন অ্যাক্সিডেন্ট করেছে। আকাশ দৌড়ে চলে যায়, গিয়ে ভিতরে একটা মেয়েকে দেখতে পায়। আশেপাশে তাকিয়ে কোনো কিছুই পাচ্ছে না। মেয়েটি বেঁচে আছে, তবে হাসপাতালে নিয়ে যেতে হবে। আকাশ এই অজানা শহরে কিছুই চেনে না, কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এক রিক্সা দেখতে পায়। রিক্সাওয়ালাকে অনেক বলে হাসপাতালের দিকে রওনা হলো। ডাক্তার চিকিৎসা করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। ভোরবেলায় ঘুম ভাঙলো। সারা রাত আকাশ না ঘুমিয়ে পাশেই সজাগ হয়ে বসে রইল। ঘুম থেকে উঠে বসতে চাইল। আকাশ তখন একটু ঘুমে চলে আসছিল। তখন সে ঘুমিয়ে পড়লো, বুঝতেই পারেনি। হঠাৎ করে চিৎকার শুনে আকাশ উঠে পড়ে। এই ছেলে, কে তুই? আমার মাথার কাছে ঘুমাচ্ছিস কেন? আকাশ চিৎকার শুনে সাথে সাথেই উঠে পড়ে। নিজেকে একটু সময় নেয়। প্লিজ চিৎকার করবেন না, আপনার মাথায় আঘাত লেগেছে, ডাক্তার নিষেধ করেছে কথা বলার জন্য। আমার লাইফ তোরে বলতে বলছি? হ্যাঁ, তুই কে? আর আমি এখানে কেন? আকাশ অবাক হয়ে যায় ব্যবহার দেখে। নিজেকে কোনো রকমে শান্ত রেখে বলল, প্লিজ আস্তে কথা বলেন। মেয়েটির চিৎকার শুনতে পেয়ে ডাক্তার ও নার্স ছুটে আসে। ডাক্তার এসে বলল, এ কি, আপনি চিৎকার করছেন কেন? নার্স, ওনার ইঞ্জেকশনটা আনো। ডাক্তারের কথা শুনে নার্স চলে যায়। মেয়েটি বলল, আমি এখানে কেন? কাল আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, উনি আপনাকে এখানে নিয়ে এসেছেন। আমাকে কে বলেছে নিয়ে আসতে? আমি বাঁচতে চাই না, মরতে চাই আমি। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে। আকাশ চুপ করে দেখে যাচ্ছে। মেয়েটির কান্না দেখে ডাক্তার অবাক হয়ে যায়। হঠাৎ করেই উঠে দৌড় দেয়, যার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না।
আকাশ কিছু বোঝার আগেই রুম থেকে বের হয়ে যায়। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, মেয়েটিকে ধরেন, নয়তো বারান্দা থেকে লাফ দিতে পারে। ডাক্তারের কথায় যেন হুঁশ হয়, এক মুহূর্ত সময় নষ্ট না করে পিছনে দৌড় দেয়। মেয়েটি লাফ দেওয়ার শেষ মুহূর্তেই আগেই ধরে ফেলে। সবাই পিছনে পিছনে দৌড়ে আসে। মেয়েটির কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই ঠাস করে মেয়েটিকে চড় দিয়ে দেয় আকাশ। আকাশ যখন চড় মারে তখন অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে সবাই। মেয়েটি কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায়। আকাশের শার্টের কলার ধরে বলতে থাকে, তুইও আমাকে মারলি, মেরে ফেল আমাকে, এই জীবন থেকে আমাকে মেরে মুক্তি দে। কথাগুলো বলার সাথে সাথেই আকাশের বুকে ঢলে পড়ে। আকাশ তাড়াতাড়ি মেয়েটিকে ধরে ফেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ মেয়েটিকে নিয়ে বেডে শুইয়ে দেয়। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল। আপনার মেয়েটি কি হয়? আকাশ ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার আকাশের দিকে তাকিয়ে আবার বলল, এই ওষুধগুলো নিয়ে আসেন, সময় মতো ওষুধগুলো খাওয়াবেন। আচ্ছা, ওর কি হয়েছে? তেমন কিছুই হয়নি, মাথায় হালকা আঘাত পেয়েছে। ওষুধগুলো সময় মতো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। তবে ডাক্তারের কথায় আকাশ কিছুটা বিচলিত হয়ে যায়। মনে হয় মানসিকভাবে আঘাত পেয়েছে, যার জন্য আত্মহত্যা করতে চায়। আপনি একটু খেয়াল রাখবেন, নয়তো আবার কখন কি করে ফেলবে ঠিক নেই। ডাক্তারের কথা শুনে আকাশ ভাবতে থাকে, কিসের মাঝে যেন ডুবে যায়। ডাক্তার আরো কি বলল খেয়াল করেনি। হঠাৎ ডাক্তার আকাশের হাত ধরে টান দেয়। এই যে, কি ভাবছেন আপনি? কিছু না। আপনার কি হয় মেয়েটি? আকাশ ডাক্তারকে সব খুলে বলল, শুধু নিজের পরিচয়টুকু লুকিয়ে গেল। আকাশের দিকে ডাক্তার তাকিয়ে বলল, সত্যি আপনাকে দেখে মনে হয় না এই পৃথিবীতে এখনো ভালো মানুষ হারিয়ে গেল। অন্যের বিপদে এগিয়ে আসার মতো মানুষ আছে এই শহরে যেন কেউ কারো না। আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি সাহায্য করব। আকাশ ডাক্তারকে নিয়ে থানায় যায়। সেখানে গাড়ির নাম্বার অনুযায়ী বাইক ঠিকানা বের করা হয়। আকাশ মেয়েটির মাথার পাশে বসে আছে। ঘুমের ওষুধ দেওয়ায় মেয়েটির ঘুমিয়ে আছে। একটা মেয়েকে ঘুমের মাঝে কতটুকু সৌন্দর্য দেখায় সেটা কেউ না দেখলে বিশ্বাসই করতো না। আকাশের অনেকবার এই সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়েছে, তবে আগের দেখা সৌন্দর্যের থেকেও যেন হারিয়ে যায়। মুখের কাছে চুলগুলো পড়ে আছে। আকাশ সেই চুলগুলো সরিয়ে দিতে গিয়েও হাত সরিয়ে আনে। চুলগুলো যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আকাশের কিছু অতীতের কথা মনে পড়ে যায়। একদিন কলেজের অনুষ্ঠান থাকায় খুব সকালবেলায় বাসা থেকে বের হয়। নিশি আকাশকে অনেক আগেই বলে দিয়েছে যেন নিশিকে নিয়ে যায়। আকাশ কোনোদিন নিশিকে ছাড়া একা কলেজে যায়নি। কলেজে যাওয়ার পথে নিশিদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যেতে হয়। আকাশদের বাড়ি শহরে না হলেও মফস্বল এলাকায়, অনেক উন্নত। আকাশ নিশিদের বাড়ি গিয়ে দেখে নিশির আম্মু কাজ করেন। আকাশ গিয়ে বলল, চাচিমা, নিশি কোথায়? কেন, আকাশ কিছু হয়েছে? তুমি এত সকালে তো আমাদের বাড়িতে আজ? না চাচিমা, কিছু হয়নি। আজ কলেজে অনুষ্ঠান আছে তো, তাই সকাল সকাল যেতে হবে। ও, আমি ভাবলাম আবার অন্য কিছু হয়েছে। না, তেমন কিছু হয়নি। নিশি কোথায়? দেখো গিয়ে, ওর রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর কি করবে, সকালবেলা আমার কাজে একটু সাহায্য করবে সেটাও পারে না। কথাগুলো বলে নিশির আম্মু চলে যায়। আকাশ আর কিছু না বলে নিশির রুমের দিকে পা বাড়ায়। নিশির রুমে এসে দেখে নিশি এখনো ঘুমোচ্ছে। নিশিকে ডাকতে গিয়েও থমকে যায়। এই প্রথম কোনো মেয়েকে ঘুমন্ত অবস্থায় কাছ থেকে দেখছে। আকাশ অনেকবার শুনেছে ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদের দেখতে বাকি সব থেকে সৌন্দর্য লাগে। আকাশ নিশিকে ডাক দিতে গিয়েও থেমে যায়। খুব কাছ থেকে সেই সৌন্দর্য দেখার হাতছানি হারিয়ে ফেলতে ইচ্ছে করছে না, তাই নিশির খুব কাছে এসে দেখতে থাকে নিশিকে। নিশির দিকে কতক্ষণ ধরে তাকিয়েছিল মনে নেই। হঠাৎ করে আকাশের নাক কে যেন ধরে টান দেয়। এই স্যার, স্যার বলছি, ব্যথা লাগছে। ব্যথা লাগলে লাগুক, তুই আমার দিকে এমন উপর হয়ে কি দেখছিস? হ্যাঁ, যদি কেউ দেখে ফেলে কি মনে করবে? উফ, আমি কি জানতাম তুই সজাগ হয়ে যাবি। কলেজে যাওয়ার জন্য ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আসিস। ও, তাই এমন ভাবে তাকিয়েছিলি? এরকম সৌন্দর্য কেউ কি মিস করতে চায়? তুই কখন সজাগ হলি? সেই কখন থেকে দেখছি তুই আমার দিকে তাকিয়ে আছিস। কেউ যদি দেখতো তাহলে কি হতো বলতো? দেখলে দেখ, আমার বউকে দেখছি, কার কি হয়েছে, শর্ত রেডি হয়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে। আকাশকে এক ধাক্কায় সরিয়ে দেয়। নিশি রেডি হয়ে আকাশের সাথে কলেজে যায়। সারাদিন একসাথে ঘুরে ফিরে অনেক মজা করেছে আজ। নিশিকে অনেক সুন্দর দেখাচ্ছে। বাসায় আসার পথে আকাশ আরোকে বলল,
তুই আমার দিকে তো তাকিয়ে থাকিস কেন বলতো? এমনি আমার ইচ্ছে, তোর কি? আমার কি না? হ্যাঁ, তাহলে লিমার দিকে তাকিয়েছিলি কেন? কোন লিমা? কয়টা লিমাকে চিনিস তুই? নাম রিক্সা থেকে। এই বলে আকাশকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নামিয়ে দেয়। আর কিছু বলতে যাবে তার আগেই বলে উঠল, খবরদার আমার কাছে আসতে চেষ্টা করবি না। এই রিক্সা চলেন। আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে কেন এমন করছে বুঝতে পারছে না। নিশি চলে যাওয়াটুকু শুধু দেখছে। হঠাৎ দূরে রিক্সা থেমে গেল। আকাশ সেদিকে তাকিয়ে রইল। নিশি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। নিশির সেই হাসি দেখে সব রাগ পানি হয়ে গেল যেন। নিশি ডাকলেও আকাশ ইচ্ছে করছে যায়নি। নিশি ভেঙচি কেটে চলে গেল। আকাশ রুমে শুয়ে আছে সন্ধ্যায়। হঠাৎ করেই রুমের মাঝে শব্দ শুনে ঘুরে তাকায়। অবাক হয়ে যায়, এ কাকে দেখছে। আরে তুমি এতদিন পর তা হঠাৎ করে? নীলিমা মুচকি হেসে বলল, আমি কেন আসতে পারি না? আরে তাই কেন হবে, আসো আসো বসো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নীলিমা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কেমন চিন্তিত মনে হচ্ছে? কারোর কথা ভাবছো বুঝি? নীলিমার কথা শুনে ভাবতে থাকে, সত্যি তো ভাবছিল কিছু। নীলিমা কি করে বুঝলো? তুই কি করে বুঝলি? আকাশের কথা শুনে নীলিমা হেসেই শেষ। কোনো রকমে হাসি থামিয়ে বলল, তুমি কারোর প্রেমে পড়েছো, আর হঠাৎ কেউ যখন কারোর প্রেমে পড়ে যায় তাহলে সে খুব চিন্তায় থাকে, তাকে নিয়ে খুব টেনশনে থাকে, যদি আবার হারিয়ে ফেলে। আবার তাই সব সময় তার মাঝে যেন দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। নীলিমার কথা শুনে অবাক হয়ে যায়। সেও কার কথা শুনছে? সেদিনের সেই মেয়েটি আজ এত কিছু জানলে কি করে? মেয়েরা নাকি বাস্তবতা সম্পর্কে খুব সচেতন, সেটা এখন নীলিমাকে দেখলেই বোঝা যায়। নীলিমাকে এখন অবশ্য ছোট্ট মেয়েটি বলা যায় না, তার সাথে পড়াশোনা করে। নীলিমা সম্পর্কে তার ফুফাতো বোন হয়, অনেক মেধাবী আর বুদ্ধিমতী মেয়ে বলা যায়। কি হলো আবার, কোন ভাবনার জগতে হারিয়ে গেলে? কই না তো, তুই কখন আসলি? উফ, আমার কাছে মিথ্যে বলো না, বলো বলো কার কথা ভাবছিলে? নীলিমার কথা শুনে কিছুটা লজ্জা পায়। নীলিমার চোখে সেটা এড়িয়ে যেতে পারেনি, কথা ঘুরিয়ে বলল, তুই কি একাই আসলি নাকি ফুপুর সাথে এসেছেন? দেখো, আমার কথা এড়িয়ে যাচ্ছ। তুই না একটু বেশি পেকে গেছিস। আকাশ কথাগুলো বলে বিছানা থেকে উঠে পড়ে। নীলিমা পেছন পেছন ডেকেও কোনো পাত্তা পায়নি। নীলিমা মনে মনে খুব রাগ হয়। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। বাসায় ফিরে কিছু খায়নি। আকাশ তার আম্মুকে বলল, আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। দিচ্ছি বস। আর তুই নীলিমাকে কি বলেছিস? মেয়েটি মন খারাপ করে বসে আছে। আকাশ তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায়। কি বলে? আকাশ তো কিছুই বলেনি। খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আম্মু পাখিটা কই? সেই কখন এসেছে, এখনো খাওয়ার নাম নেই। বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আকাশের কিছু না বলে সোজা বারান্দায় চলে যায়। সেখানে নীলিমাকে কেমন উদাসীন দেখাচ্ছে, কি যেন তাকিয়ে দূরে দেখছে। কিরে পাগলি, মন খারাপ করে আসিস কেন? আকাশের কথা শুনে চমকে যায় নীলিমা। আকাশকে এক নজর পেছন ফিরে তাকিয়ে বলল, কিছু না, বিরক্ত করো না তো। আচ্ছা যা, বিরক্ত করবো না। ভেবেছিলাম তোকে নিয়ে ঘুরতে যাব, সেটা তো আর যাওয়া হলো না, তাই আমি একাই যাই। কি বললা? আমাকে না নিয়ে একাই ঘুরতে যাবা? ও মা, তুই তো বললি বিরক্ত না করতে। তাই বলে ঘুরতে না করলাম কখন? এত কথা জানি না, তোর সাথে কথা বলে পারবো না। তুই যাবি আমার সাথে ঘুরতে? তুমি বললে আর আমি যাব না? চলো এক্ষুনি। দুজনেই হেসে উঠল। নীলিমার রাগটুকু এক নিমিষেই গলে পানি হয়ে গেল। নীলিমাকে নিয়ে বের হলো ঘুরতে। অনেক জায়গায় ঘুরে শেষ বিকাল বেলায় বাসার পথে রওনা হলো। আসার পথে নিশিদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়। আকাশ দূর থেকেই তাকিয়ে আছে নিশিদের বারান্দায়। নিশি প্রায়ই বিকেল বেলায় বারান্দায় দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার কারণও আছে। আকাশ প্রতি বিকেল বেলায় এ পথ দিয়ে বাড়ি যায়। দূর থেকে আকাশকে দেখতে পায়। একসময় দুই পরিবারের মাঝে অনেক ঝগড়া ছিল। সময়ক্রমে একসময় সম্পর্কের রূপ নেয়। সেটা আকাশ আর নিশির জন্য হয়েছে। নিশিকে দেখার জন্য তাকিয়ে আছে বারান্দার দিকে। সেই কখন থেকে নীলিমা কি বলে যাচ্ছে কিছুই মাথায় যাচ্ছে না। নীলিমা একসময় বিরক্ত হয়ে বলল, তোমাকে আমি সেই কখন থেকেই বলেই যাচ্ছি, কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? সামনের দিকে হাঁ করে তাকিয়ে কি দেখো? ঠিক সেই সময়ে আকাশ তার প্রিয় মানুষটিকে দেখতে পায় দূর থেকে।
আকাশের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। আকাশ তাকিয়ে দেখে সব সময়ের মতোই হাতে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে নিশি। নিশি এদিক ওদিক তাকিয়ে যেন কি খুঁজে বেড়াচ্ছে। আকাশ সবসময় সাইকেল নিয়ে আসে। আকাশ একা একাই হেসে যাচ্ছে। বেচারি তাকে খুঁজছে। আকাশ ঠিক এই সময়ে নিশিদের বাড়ির সামনে থাকে। নিশি বারান্দায় এসে দূর থেকে আকাশকে দেখে, এক চিলতে হেসে ওঠে। আজ সে আকাশ সাইকেল নিয়ে আসেনি, তবে নিশিকে দেখতে পেয়েছে সেটা জানে না। নীলিমা একসময় অধৈর্য হয়ে আকাশের গায়ে ধাক্কা দিয়ে বলল, ও গাধা, আমি সেই কখন থেকেই বলে যাচ্ছি, সেই সামনের দিকে তাকিয়ে একা একা হেসে যাচ্ছিস, কি জন্য এত হাসছিস? নীলিমার কথা শুনে আকাশ হকচকিয়ে ওঠে। এইমাত্র যেন আকাশ থেকে পড়ল। নীলিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ওই তোরে এতক্ষণ আমি কি বললাম, কথা কি কান দিয়ে যায়নি? এখন বলিস কি হয়েছে? চলো আজ তোকে নিয়ে এক জায়গায় যাব। এটা কি আমার উত্তর? আরে বাবা সরি, চল। নীলিমাকে আর কিছু বলতে না দিয়ে রিক্সা থেকে নেমে পড়ে। রিক্সা ভাড়া দিয়ে এক প্রকার জোর করে নিয়ে নিশিদের বাড়ির দিকে হাঁটা দিল। ইচ্ছে করেই এমন জায়গায় নেমে গেল আকাশকে যেন নিশি দেখতে পায়। নীলিমা মুখ ভার করে আছে। নীলিমার এক হাত ধরে নিয়ে যাচ্ছে নিশিদের বাড়ি। মাত্র 2 মিনিটের রাস্তা, তবে আকাশের চোখগুলো নিশির দিকে লক্ষ্য রেখেছে। নিশি তাকিয়ে দেখে আকাশ কাকে যেন নিয়ে আসছে। আকাশকে চিনতে অসুবিধা হয়নি। এই সময়ে একমাত্র আকাশ আসে, তবে সাথে মেয়ে কেন? আকাশের সাথে মেয়েটি কে? কেমন যেন হয়ে যায় নিশি। এক মনে তাকিয়ে আছে আকাশের দিকে। মনের ভিতর কেমন জানি ভয় হচ্ছে। বাড়ির ভিতর আসতেই নিশির দাদির সাথে দেখা হয়ে যায়। নীলিমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে নিশির দাদি আকাশকে বলল, কি গো, এই মেয়ে কে? আমার নাতির জায়গা দখল করেছে। দাদিমা তুমিও না? এটাও তোমার নাতি, আমার ফুফাতো বোন, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আগে তো কখনো দেখিনি। দেখবে কোথা থেকে, শহরে থাকে, খুব একটা আসে না, আসলেও একদিন থেকেই চলে যায়। নীলিমার দিকে তাকিয়ে বলল, বাহ, দেখতে তো অনেক সুন্দর। কি নাম তোমার? নীলিমা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ইশারায় বলল কথা বলতে। নীলিমা বলল, জি নীলিমা। বাহ, অনেক সুন্দর নাম। তোমরা বসো, আমি নাস্তার কথা বলি, পরে তোমার সাথে জমিয়ে কথা বলবো। দাদিমা চলে যাওয়ার সাথে সাথেই আকাশকে বলল, কিসের জায়গা দখল করার কথা বলেছে? আকাশ কিছু বলবে তার আগে নিশি এসে হাজির। আকাশ নিশির দিকে এক মনে তাকিয়ে আছে। নিশিকে আজ অনেক সুন্দর যেন লাগছে। নিশি আজ শাড়ি পরে আছে, অপূর্ব লাগছে। নিশিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। নিশির দিকে চোখ ফেরাতে পারছে না। কি রে, হা করে আছিস কেন? কখন আসলি? এই তো মাত্র। উনি কে? চিনলাম না তো। নীলিমা, ও হচ্ছে আমার বন্ধু নিশি, আমরা একই সাথে পড়াশোনা করি। আর নিশি, ও হচ্ছে আমার ফুফাতো বোন নীলিমা, আমাদের এখানে বেড়াতে এসেছে। আকাশের কথা শুনে নিশি নীলিমার দিকে হাত বাড়িয়ে দিল। হাই, আমি নিশি। আমি নীলিমা, আকাশের ফুফাতো বোন। আর নীলিমার মুখে আর কথা শুনে অবাক হয়ে যায় নিশি। অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ নীলিমার দিকে তাকিয়ে আছে। কি বলে নীলিমা? আর কি নীলিমা? আকাশের। এইটুকু কথা বলে আকাশ আর নিশির দিকে তাকিয়ে আছে। তাদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করছে। আকাশের কাঁদো কাঁদো অবস্থা, আর অন্যদিকে নিশির চোখগুলো লাল হয়ে যাচ্ছে। নীলিমা বুঝতে পারলো আর বেশি করা ঠিক হবে না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তখন নিশির হাত ধরে বলল, আরে আপু, এত টেনশন করছো কেন? আমি তো আর আকাশের একমাত্র কাজিন, ফুফাতো কাজিন। এইটুকুই শুনেই এত ভয় পেলে গেলে হবে? তাহলে আমার ভাইটির কি হবে? সারা জীবন যে ওর পাশে তোমাকে থাকতে হবে। নীলিমার কথা শুনে হাসবে নাকি কান্না করবে ঠিক বুঝতে পারছে না। নিশি কিছুটা লজ্জা পেয়ে গেল। আমি নীলিমার মাথায় টোকা দিয়ে বললাম, তুই পারিস বটে, যে ভয় পাইয়ে দিয়েছিলি। দেখছো আপু, আমাকে মারছে। হয়েছে, এখন বসো, আমি চা রেডি করে নিয়ে আসি। সেদিনের মতো সন্ধ্যা হয়ে যাওয়ায় আকাশ আর নীলিমা চা খেয়ে বিদায় নিয়ে চলে আসে। নীলিমা পরের দিন চলে যায়, তার আম্মু অসুস্থ। আকাশ বাসায় ফিরে এসে পায়নি, তবে নীলিমার একটা চিঠি পেয়েছিল। চিঠিটা রুহানকে লিখেছিল নীলিমা। হঠাৎ করে চিৎকার শুনে আকাশ কল্পনার জগৎ থেকে ফিরে আসে। সারা রাত না ঘুমানোর জন্য একটু তন্দ্রা চলে এসেছিল। আকাশ ঘুমিয়ে ঘুমিয়ে যেন অতীতের কথাগুলো মনে করছিল। আমার মেয়ে কোথায়? আকাশ তাড়াতাড়ি সজাগ হয়ে দেখে মধ্যবয়স্ক কোট পরা আর সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আকাশের বুঝতে অসুবিধা হয়নি এরা হয়তো মেয়েটির বাবা মা হবেন।
রুমে এসেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে মধ্যবয়স্ক মহিলাটি অঝোর ধারায় কান্না করতে করতে বলল, রুবি মা, তোর কি হয়েছে? কথা বল মা। তার মানে মেয়েটির নাম রুবি। তখনই মেয়েটির নাম জানতে পারল। আকাশ ওনাকে থামাতে যাবে তার আগেই ডাক্তার এসে বলল, এ কি করছেন আপনারা? ওনার কিছুই হয়নি, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ডাক্তার সাহেব, রুবি মামুনের কি হয়েছে? তেমন কিছু হয়নি, সামান্য মাথায় আঘাত পেয়েছে, সব ঠিক হয়ে যাবে। উনি যদি সময় মতো নিয়ে না আসতেন তাহলে জানি না কি হতো। বাবা তোমাকে কি বলেছে ধন্যবাদ দিব? মা বাবা মরে যাওয়া আমাদের একমাত্র ভাগ্নিটিকে বাঁচালে। আকাশ অবাক হয়ে যায়। মা বাবা মরে যাওয়ার কথা শুনে খুব কষ্ট পেল। পরক্ষণেই তার মা বাবার কথা মনে পড়ল। আকাশ নিজেকে সামলে নিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরা মানুষ হিসেবে দায়িত্ব ছিল বিপদে সাহায্য করা। কে বাবা তুমি? তোমার জন্য আজ আমার মেয়ে রক্ষা পেল। তখন আকাশ তার সম্পর্কে বলল, তবে অনেক সত্যিটা লুকিয়ে গেল। সব শুনে আকাশকে বলল, এই শহরে তোমার কেউ নেই তো কি হয়েছে? এখন থেকে মনে করবে আমরা আছি। ডাক্তার সাহেব, রুবিকে বাসায় নিয়ে যেতে পারবো? আজ নিয়ে যেতে পারবেন না, কাল নিয়ে যেতে পারবেন। তখন আকাশকে বাসায় নিয়ে যেতে চাইলেও আকাশ যায়নি। কি অমক আকর্ষণে থেকে যায়। সারা রাত মেয়েটির পাশে বসে থাকে। আকাশের চোখে ঘুমগুলো হারিয়ে গেল। আকাশ মেয়েটির দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব দেখতে ঘুমন্ত অবস্থায়। আকাশের চোখগুলো লাল হয়ে আছে। আকাশকে কয়েকবার ঘুমোতে বললেও আকাশ ইচ্ছে করেই যায়নি। কিসের আকর্ষণে যেন মেয়েটির কাছে থাকতে ইচ্ছে করছে। মেয়েটির সম্পর্কে জানলো, ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মা বাবাকে হারায়। সেই থেকে মা বাবার থেকেও বেশি আপন মামা মামি। মামা মামি নিজের সন্তানের থেকেও বেশি আদর করে ভালোবাসে। মাঝরাতে মাথায় হাতের স্পর্শ পেয়ে আকাশ তাকিয়ে দেখে মেয়েটির মামি দাঁড়িয়ে আছেন। বাবা, তুমি অনেক কষ্ট করেছো, এখন একটু ঘুমাও, আমি তো আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওনার এই অবস্থা কেন? মনে হচ্ছে মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছে। কি হয়েছে জানা যাবে কি? আকাশের দিকে তাকিয়ে একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বদমাস ছেলের জন্য। আকাশ অবাক হয়ে যায়। কি বলে? ওনার ছেলের জন্য এই অবস্থা, আর উনি এত কেয়ার করছেন। আকাশের খুব ইচ্ছে হলো জানার জন্য। কি হয়েছে বলা যাবে? রুবি ছোটবেলা থেকেই আমার কাছে মানুষ হয়েছে। আমার এক ছেলে আর রুবি। অবশ্য রুবি ও আমার মেয়ের মতো। আমার ছেলে পড়াশোনা শেষ করে এখন কানাডায় চলে যায়। এই দেশে আর কোনো দিনও আসবে না। তবে না আসলেই ভালো, মেয়েটির জীবনটা নষ্ট করে দিয়েছে। ওর মতো ছেলের মুখ দেখতে চাই না। ওর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়েছে। আন্টি ঠিক বুঝলাম না। রুবি অনেক মেধাবী ছাত্রী, পড়াশোনায় অনেক ভালো। আর আমার ছেলেও রুবির থেকে 4 বছরের বয়সে বড়। একই সাথে বড় হয়েছে, কখনই আলাদা করে দেখিনি। সেদিন ক্যাম্পাস থেকে এসে আমার ছেলে আমাকে বলল, আম্মু, তোমার সাথে আমার কথা আছে। কি বলবি বল। আগে বলে দিতে হবে। কি বলবি তো? রুবিনকে আমার বউ করে চাই। মামুনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মামুন আমার মনের কথাটিই বলেছে। অনেক দিন ধরে ভাবছি রুবিকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। আমি আর ওর আব্বু প্রথমে আলাপ করি। ওর আব্বু বলেছিল তাদের মতামত নেওয়ার জন্য। তবে আজ যে মামুন আমার মনের কথাটি বলবে ভাবতেও পারিনি। রুবির মতো মেয়ে হয় না। হাজারে একটা মেয়ে খুঁজেও রুবির মতো একজন মেয়ে পাওয়া যায় না। অনেক ধার্মিক মেয়ে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রতিদিনই ওর কুরআত তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙে। মামুন আমার দিকে তাকিয়ে বলল, আম্মু কি হলো? কথা বলছো না কেন? বিয়ে দেবে না? রুবি কি রাজি হবে? তুমি বলো রুবি রাজি হবে। প্লিজ না করো না আম্মু। আচ্ছা, তোর বাবা আসুক, কথা বলি আগে। আমি জানি না, তুমি রুবিকে আমার করে দিবে এটাই আমি জানি। আচ্ছা দেখি, রাতে ওর বাবা আসলে সব খুলে বললাম। মামুনের বাবাও অনেক খুশি হলো। তখন মামুনের আব্বু আমাকে বলল, রুবিয়ে তো মতামত আছে, ওকে বলে আগে। আমি ওনার কথা শুনি রুবির রুমে এসে হাজির। আমাকে রুপি দেখে বলল, মামুনি তুমি? শোন, তোর সাথে একটা কথা আছে আমার। মামুনি কি কথা? আমি আমাদের বাড়িতে চিরকালের জন্য রেখে দিতে চাই। তোর কি আপত্তি আছে থাকার?
মানে? মামুনির বউ করে, পুত্রবধূ নয়। নিজের মেয়ের মতো করে রাখতে চাই। তোর কোনো আপত্তি আছে? রবি কিছুটা লজ্জা পেয়ে বলল। কিন্তু কিন্তু কি? কোনো কিন্তু নয়। আমি আজই তোর মামাকে বলছি। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসি। রুবি চোখে লজ্জাটুকু দেখতে পেয়েছি। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। মামুনের আব্বুকে বললাম। উনি শুনে খুব খুশি হলেন। পরের দিন খুব ভোরবেলায় রুবির ঘরের দিকে যাওয়ার সময় শুনতে পেলাম। রবি আম্মুকে কি বললি? শোন, আমি যদি তখনই হ্যাঁ বলে দিতাম, মামুনি সন্দেহ করতো। আর আমি তো তোমাকে অনেক পছন্দ করি, তুমিও করো। আমার বুদ্ধিতে আজ মামুনির কাছে এসে বললে। আমি ওনাদের একদিন কথা বলতে শুনেছি, তাই তোমাকে বললাম বলার জন্য। তোর যে মাথায় বলতি, তোর সাথে আমি পারবো না। এখন বল আম্মুকে কি বললি? বলবো, তবে তবে কি? ভাবছি তোমাকে ঘর জমাই করে রাখবো। কথাগুলো বলেই হাসতে শুরু করলো রুবি। রুবির কথা শুনে আমি হেসে উঠলাম। মেয়েটির বুদ্ধি কম না। সেখান থেকে চলে আসলাম। তারপর বিয়ে ঠিক করে ফেললাম। রুবির পরীক্ষার পর বিয়ে হবে। সব কিছুই ঠিকঠাক চলছিল। তবে হঠাৎ করে যেন কিসের একটা আভাস পাচ্ছিলাম। মেয়েটির মাঝে সেই আগের হাসিটুকু নেই। কেমন যেন মনমরা হয়ে থাকে সারাদিন। আগের মধ্যে হাসে না, খাওয়া দাওয়া করে না, কেমন চুপচাপ হয়ে থাকে। একদিন মামুনের আব্বু আমাকে বলল। শুনছো? বলল। রুবির কি হয়েছে? আগের মতো নেই, কেমন একটা পরিবর্তন হয়ে গেল। আমিও ভাবছি তো। কাল মেয়েটির কাছে জানতে চাইবো, একবার ভাবছি। তোমার সাথে অনেক ফ্রি, একবার জানতে চাও তো, কেমন যেন মনমরা হয়ে থাকে। পরের দিন সবাই বাসা থেকে চলে গেলে রুবির রুমে গিয়ে দেখতে পাই শুয়ে আছে। কাছে গিয়ে বসি, দেখতে পাই কান্না করছে। চোখে পানি মেয়েটির। মামুনি, কি হয়েছে? কান্না করছো কেন? কই, এমনি। তুমি কখন এলে? দেখো, আমার কাছে মিথ্যা বলবো না। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে নিজের কাছে আগলে রেখেছি। কি হয়েছে বলো। আমার কথা শুনে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। রুবির কান্না দেখে অবাক হয়ে গেলাম। এই প্রথম রুবির কান্না দেখতে পেলাম। কি হয়েছে বলবি তো? মামুনি, আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে। রুবির কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলে মেয়েটা? কাল তাদের মাঝে এত ভালো সম্পর্ক, আর এখন? তোর কোথাও ভুল হচ্ছে। মামুন এমন করবে কেন? তারপর রুবি আমাকে যা দেখালো তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। রুবি বালিশের নিচ থেকে পাসপোর্ট বের করে দিল, আমার হাতে ধরিয়ে দিয়ে বলল। মামুনি, এই নাও। আমার সব থেকে বড় উপহার মনে হয় এটাই ছিল। কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আমি অবাক হয়ে সেগুলো দেখছি। আমি তো আর তেমন পড়াশুনো জানি না, তাই বলতে পারছি না এগুলো কিসের কাগজ। তবে মামুনির আব্বু বিদেশে যাওয়ার জন্য কয়েকবার পাসপোর্ট দেখার সৌভাগ্য হয়েছে। সেই জন্য সেটা যে পাসপোর্ট সেটুকু বুঝতে পেরেছি। আমি কিছুই বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝতে বাকি নেই যে এই জন্য রুবি কান্না করছে। কিন্তু একটা তো হয়েছে নিশ্চয়, কিছু একটা তো হয়েছে নিশ্চয়ই। বিকেলবেলায় রুবির মামা বাসায় আসলে আমি কাগজগুলো দেখালাম। আমার দিকে তাকিয়ে রুবির মামা বলল। এ কি, তুমি পাসপোর্ট কোথায় পেলে? বিদেশে চলে যাচ্ছ নাকি? বিদেশে চলে যাচ্ছি মানে? এই কাগজগুলোর জন্য সকাল থেকে রুবি কান্না করছে। এইসব কিসের কাগজ? কান্না করছে মানে? কি হয়েছে? সেটা আমার কাছে জানতে না চেয়ে কাগজগুলো দেখে বল। আমার কথা শুনে সব কাগজগুলো দেখলো। দেখার পর চুপ করে চেয়ারে বসে পড়লো। কেমন যেন দেখাচ্ছে, চোখগুলো দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। কি হয়েছে বলবে তো? এই কাগজগুলো মামুনের বিদেশে চলে যাবার কাগজ। কি বলো এসব তুমি? কবে এমন হলো কিছুই জানি না আমরা। আমার কথা শুনে উনি চুপ করে আছেন। ওনার নীরবতা কেমন জানি ভয় কাজ করছে। এমন কোনোদিনও দেখিনি। তুমিও তো বিদেশে যাও, আবার চলে আসো, এই জন্য কান্না করার কি আছে? হঠাৎ কান্নায় ভেঙে পড়েন। আমাকে জড়িয়ে ধরে অবুঝ শিশুর মতো কান্না করতে থাকেন। কি বলবো ভেবে পাচ্ছি না। ওনার কান্না দেখে অত হতবাক হয়ে যাই আমি। এই প্রথম ওনাকে এমনভাবে কান্না করতে দেখলাম। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বললাম, কি হয়েছে? এমন করছেন কেন? বলবেন তো?
আমাদের ছেলে এখন বড় হয়েছে, চিরদিনের জন্য বিদেশে চলে যাচ্ছে, হয়তো আর কোনোদিনও ফিরবেন না। আন্টি বললো, বাবা তুমি অনেক কষ্ট করছো, এখন একটু ঘুমাও, আমি তো আসছি। আমি বললাম, মামুন, তুমি কি বিদেশে চলে যাচ্ছ? মামুনের এই ব্যবহারের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। কেন তোমাদের বলে যেতে হবে? আমার অনুমতি ছাড়া কে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছে? মামুনের চাহনিটা ছিল রুবির দিকে। এই বাসায় একমাত্র রুবি ওর রুমে যেত, বেশিরভাগ সময় বই পড়তে যেত। একবার বলার প্রয়োজন মনে করলি না? আমার জীবন যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, তোমাদের কি বলতে হবে? মামুনের কথা শুনে অবাক হয়ে গেলাম। চোখের পানিগুলো ঝরে পড়তে শুরু করলো। আহত আমার পেটের ছেলে এই কথা বলল। আমার স্বামী খুব কঠোর মানুষ, সেদিনই মনে হয় তাকে শেষ কান্না করতে দেখেছিলাম। মামুনকে বলল, আমাদের বলার প্রয়োজন বোধ করিসনি, মানলাম, তবে রবিকে তো বলতে পারতি। মেয়েটি তোকে এত ভালোবাসে, তোর বাড়ি আসার পথের দিকে তাকিয়ে থাকে। তুমি কি পাগল হয়েছ? রবিনীর মতো মেয়েকে বিয়ে করব আমি? কি আছে ওর? একটা এতিম মেয়ে, না দেখতে স্মার্ট, এই সমাজের সাথে যেতে পারে না। আমি ওখানে গিয়ে নিজের মতো জীবনযাপন করব। খুব বিরক্ত হয়ে গেছি এই বাড়িতে থেকে। হঠাৎ রুবির দিকে রেগে গিয়ে বলল, তো সাহস হলো কী করে আমাদের বাড়িতে থেকে আমার ব্যক্তিগত রুমে যাওয়ার? আর কোনো দিন যদি না বলে যাবি, গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কথাটা বলার সাথে সাথে রুবির মামা গিয়ে মামুনের গালে থাপ্পড় মারে আর বলল, খবরদার, তুই আমার মেয়েকে কোনো কথা বলার অধিকার নেই। তুই কে? রুবি এই বাড়ির মেয়ে, যা ইচ্ছে করার করবে, প্রয়োজন হলে তোকে কলা ধাক্কা দিয়ে বের করে দেবে। আব্বু, তুমি একটা রাস্তার মেয়ের জন্য আমার গায়ে হাত তুললা? খবরদার, তুই রাস্তার ছেলে, তোর মতো কুলাঙ্গার সন্তানের বাবা আমি না। আমার একটাই মেয়ে রুবি, এখনই বাসা থেকে বের হয়ে যা। সেদিনই মামুন বাসা থেকে বের হয়ে যায়। রুবি অনেক চেষ্টা করেও মামুনকে ফেরাতে পারেনি। সেই থেকে মামুনের সঙ্গে যোগাযোগ হয় না। তবে আমার বা রুবির মামার কোনো কষ্ট নেই। রুবির মতো মেয়েকে পেটে ধারণ না করেও মা হয়েছি। রুবি সেই থেকে কেমন জানি হয়ে গেল, কারো কথা শুনে না, যখন যা ইচ্ছে করে। অনেক চেষ্টা করেও বিয়ে দিতে রাজি করাতে পারেনি। ওর পড়াশুনোও যেন বাদ দিয়ে দিল। কথাগুলো বলে আন্টি কান্না করতে থাকেন। আকাশ কি বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না, শুধু এইটুকু বলল, কদিন সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে পানি পানি বলে ডাকছে। আকাশ তাকিয়ে দেখে মেয়েটির নাম রুবি পানি খেতে চাইছে। রুবির মামি পানি দিতে চাইলেও আকাশ পানি নিয়ে যায়। একদম চুপচাপ পানি খেয়ে নেয়। পানি খেয়ে আকাশের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশ সেই চোখের দিকে তাকিয়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে, সেই চিরচেনা যেন চাহনি। আকাশকে ইশারায় ডাকছে, তবু আকাশ যেন বুঝতে পারছে না। মেয়েটি শান্ত গলায় বলল, কে আপনি? আমি এখানে কেন? আকাশ বাস্তবে ফিরে আসলো। মেয়েটির চোখের দিকে তাকিয়ে কাকে যেন খুঁজে পাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। সেই মায়াবী চোখগুলো, মায়াবী ইশারা। আমি কেউ না, আপনি রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, তাই হাসপাতালে নিয়ে আসলাম, আপনি ঘুমাতে চেষ্টা করেন। কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। রুবির এই চুপচাপ দেখে আকাশ অবাক হয়ে গেল। এতটা চুপচাপ কেউ একজন ছিল, যার কথা একদম মেনে নিত, তবে সেই মানুষটিকে যেন হারিয়ে ফেলেছে চিরদিনের জন্য। আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে রুবির মামি। আকাশকে বলল, বাবা, তুমি কোথায় থাকবে? জানেন, একটা কাজ বের করে থাকার ব্যবস্থা করতে হবে। কিছু মনে না করলে একটা অনুরোধ করব। আন্টি এসব কি বলেন? আমি আপনার ছেলের মতো, অনুরোধ করবেন কেন? আমার কুলাঙ্গার ছেলের কথা আমার সামনে বলবে না। সরি আন্টি, আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি। আমাদের একটাই মেয়ে, কোনো ছেলে ছিল না, থাকবেও না। কথাগুলো বলে চুপ হয়ে যায়। আকাশও চুপ হয়ে যায়। রুবির মামি বলল, তোমার কথা রুবি শুনলো, আমাদের কথাও শুনে না। তোমার যতদিন অন্য ব্যবস্থা না হয় ততদিন না হয় আমাদের এখানে থাকলে। কিন্তু আকাশ বলতে গিয়েও বলতে পারল না। এর মাঝেই ডাক্তার এসে হাজির। এসেই আকাশকে বলল, আকাশ কেমন আছো? ডাক্তারকে দেখে একটু সরে দাঁড়ালো। ডাক্তার গিয়ে রুবিকে চেক করলো। আকাশ বলল, ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর একটা সুখবর আছে। আকাশ ওনার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। উনি বুঝতে পেরে বলল, ভয়ের কিছু নেই, সকালবেলায় ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। এখন সম্পূর্ণ সুস্থ। আর একটু দেখে শুনে রাখবেন, সময় মতো ওষুধ খাওয়াবেন। কথাগুলো বলার পর রবির মামি যেন শঙ্কামুক্ত হলো। অনেক খুশি দেখাচ্ছে ওনাকে।
ডাক্তারকে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হলে আকাশকে দেন, উনি সময় মতো নিয়ে এসেছেন। বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। আকাশ মাথা নিচু করে রইল। ডাক্তার চলে যাবার সময় আকাশকে বলল, চলো, তোমার সাথে কিছু কথা আছে। আকাশ ডাক্তার সাহেবের সাথে সাথে চলল। রুম থেকে বের হয়ে ডাক্তার বলল, এখন কি করবে? যায় না। দেখো আকাশ, তুমি আমার ছোট ভাইয়ের মতো। এই শহরে তুমি নতুন এসেছো। এই শহরে যেন কেউ কারো নয়, সবাই কেমন স্বার্থপর। কোনো কিছু ভেবেছো? না, তবে এই মেয়েটির মামি বললো ওনার বাসায় থাকতে, যতদিন কোনো কাজ বা থাকার ব্যবস্থা না হয়। তাহলে তো অনেক ভালো কথা। তুমি যদি ওখানে না যাও তাহলে আমার বাসায় চলো, যতদিন ইচ্ছে থাকবে। আচ্ছা, দেখি কি করা যায়। সব সময় আমি তোমার পাশে আছি। তোমার মতো আমার একটা ভাই আছে। এই শহরে আমিও একদিন তোমার মতোই ছিলাম। সময় হলে একদিন গল্প করব, পরে কথা হবে, আমার কাজ আছে। হুম। আকাশ কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। দুদিন অনেক কষ্ট করেছে। শারীরিকভাবে যেমন কষ্ট হয়েছে তেমনই মানসিকভাবেও। তবে মনের কষ্টটা কাউকে দেখাতে পারেনি। কিসের মায়া যেন মনের কষ্টটাও খুব একটা মনে পড়েনি। বাহিরের দরজায় শব্দ শুনে ঘুম ভাঙল আকাশের। আকাশ উঠে গিয়ে দরজা খুলে দিল। আকাশকে বলল, ঘুমের ডিস্টার্ব করিনি তো? আরে ভাইয়া, আপনি? আমি। কেমন আছো? ঘুমের ডিস্টার্ব হয়নি তো? আরে না ভাইয়া, কেন ডিস্টার্ব হবেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো। শোন, তোর ভাবি তো বাসায় নেই জানো, বাইরে খেতে হবে। রেডি হয়ে নাও, আমরা বাইরে খেতে যাব। জি ভাইয়া। আকাশ কথা শেষ করে রেডি হয়ে নিল। আকাশ একটা কথা কিছুতেই বুঝতে পারছে না, এত বড় বাড়িতে একা ফ্যামিলি, অন্য কেউ নেই। কেমন যেন আকাশের মাথায় প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। জানতে চেয়েও আবার কেমন সংকোচ বোধ করছে। রেডি হয়ে বাইরে খেতে গেল। খাওয়া শেষ করে আকাশকে বলল, আকাশ শোন, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না, চলো আজকে কোথাও ঘুরে আসি। কেন ভাইয়া, ভাবিকে নিয়ে কি ঘোরা হয় না? কথাটা শেষ হওয়ার পরই কেমন যেন বিষণ্ণতার ছাপ দেখা গেল। হাসি খুশি মুখটায় কেমন যেন মেঘের ছায়া ঢেকে গেল। আকাশ বুঝতে পারল মনের অজান্তেই কোথায় যেন আঘাত করে ফেলেছে। সরি, আসতে বলল। সরি ভাইয়া, আসলে আমি... এইটুকু কথা বলার পরে আকাশকে থামিয়ে দিয়ে বলল, আকাশ, আমার সম্পর্কে তুমি অনেক কিছুই জানো না, আমি বলিনি তোমাকে, তাই। এইটুকু কথা বলার পরেই থেমে যান। একদম চুপ হয়ে যা। আকাশ তাকিয়ে দেখলো চোখের পানিগুলো ঝলমল করছে। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। আকাশ এইটুকু বুঝতে পারলো ওনার হাসি মাখা মুখের আড়ালে কষ্ট বিরাজ করছে, যা কারো কাছে বলতে পারেন না। একাই নিজেকে বয়ে বেড়াতে হয়। ভাইয়া কি হয়েছে, বলা যাবে? আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আকাশের মাঝে যেন কাকে খুঁজে বেড়াচ্ছে। টিস্যু দিয়ে চোখের পানিগুলো মুছলো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার বয়সী আমার একটা ছোট্ট ভাই ছিল, সময়ক্রমে আজ আমি তাকে হারিয়ে ফেলেছি। কথাগুলো বলেই কান্না শুরু করে দিল। সবাই আকাশ আর ওনার দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে দেখছে। আকাশ কি বলতে ভেবে পাচ্ছে না। উনি কান্না থামিয়ে বলতে লাগলো, সেদিন বাসার সবাই ছুটি নিয়ে ঘুরতে গেলাম, আমি, মা, বাবা, আমার ভালোবাসার মানুষটি আর সব থেকে প্রিয় আদরের ছোট ভাইটি। সেদিন রাতে আমার সব কিছুই হারিয়ে ফেলেছি। আদরের ছোট ভাইটি গাড়ি ড্রাইভ করছিল, শুধু আমি অভাগা বেঁচে রইলাম। সেই থেকে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি যেন আমার ছোট ভাইয়ের মতো, তাই। আর কিছু বলতে পারেনি। আকাশ সব শুনে নিশ্চুপ হয়ে যায়। কি বলবে কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। মানুষটির নিজের ভেতর এত বড় কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে সবার খোঁজ নিচ্ছে, অথচ মানুষটির কেউ নেই। আকাশ একদম চুপ হয়ে বসে রইল। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, আকাশ, বাদ দাও, তোমার কথা বলো। আকাশ ওনার মুখের দিকে তাকিয়ে রইল। সত্যি অনেক বিচিত্রময় যেন মানুষটি। নিজেকেই সামনে নিয়েছে। বুঝলে আকাশ, এই পৃথিবীতে যেন কেউ কারো নয়। আমি আমার আপনজনদের হারিয়ে সেইটুকু বুঝতে পেরেছি। আসিফের কথা শুনে আকাশের মা বাবার কথা মনে পড়ে যায়। আকাশের চোখের পানি চলে আসে। আকাশ, আমি একাই কথা বলে যাচ্ছি, আসলে আমি একটু বেশি কথা বলি। এ কি আকাশ, তুমি কান্না করছো কেন? আকাশ নিজেকে আর সামনে রাখতে পারল না। এতক্ষণ ওনার অবশ শিশুর মতো কান্না দেখলো, আর এখনো আকাশ নিজেই অবশ শিশুর মতো কান্না শুরু করে দিল। উনি এসে আকাশের পাশে বসলো। তারপর আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে আকাশ, আমাকে সব খুলে বলো। আসিফ ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
কি হয়েছে বলবা তো? আকাশ সবকিছু খুলে বলল। আকাশের কাছ থেকে শুনে বলল, শোন, তুমি নিজের ভুলটুকু বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। চলো মা বাবার কাছে নিয়ে যাব তোমায়। কিন্তু কোনো কিন্তু না। তুমি কি নিশির কথা ভাবছো? হুম। শোন, যে থাকার তোমার পাশে সব রকম বিপদেই থাকবে, যে চলে যাবে সে চলে যাওয়ার জন্য অজুহাত খুঁজবে। নিশি তোমার ছিল না, যদি তোমার থাকতো তাহলে চলে যাওয়ার জন্য অজুহাত দাঁড় করিয়ে দিত না। আকাশ ডাক্তার আসিফের কথা শুনে মাথা নিচু করে বসে রইল। কি বলবে ভেবেই পাচ্ছে না। তখন আকাশকে বলল, চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, তোমার সাথে জমিয়ে আড্ডা দেবো বলে ছুটি নিয়েছি। কিন্তু আরে কোনো কিন্তু নয়, তোমার জন্য হয়তো তোমার মা বাবা অপেক্ষা করছেন। চলো এখনই রওনা দিব। আকাশ আর কিছু না বলে চুপচাপ উঠে পড়ে। তখনই ডাক্তার আসিফের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করেই বলল, জি, আমি ডাক্তার আসিফ বলছি। ওপাশ থেকে কি বললো এতটা শোনা যায়নি। আবার বলল, আমি এখনই আসছি, আপনি হাসপাতালে নিয়ে আসেন। ভাইয়া কি হয়েছে? আকাশ তাড়াতাড়ি চলো, তুমি যে মেয়েটিকে নিয়ে এসেছিলে তার অসুস্থতা বেশি। ওনার কি হয়েছে? চলো তো আগে। ডাক্তার আসিফের সাথে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালো। রুবিকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে গেল। ডাক্তার আসিফ গিয়ে অনেকক্ষণ দেখলেন। আকাশ গিয়ে পাশে বসে রইল। রুবিকে ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। নিথর দেহটা যেন পড়ে আছে। রুবিকে অনেকগুলো পরীক্ষা করলেন। তারপর পরীক্ষা করে রিপোর্ট দেখে বলল, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আসিফ ভাইয়া, রুবির কি হয়েছে? ওনার কিছু হয়নি তো? ডাক্তার আসিফ কি যেন খুব চিন্তা করছেন। তারপর বলল, না, তেমন কিছু হয়নি, মাথায় কাচের টুকরো রয়েছিল, তা বের করতে হবে। ভাইয়া প্লিজ আপনি রুবিকে সুস্থ করে দেন। কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। আকাশের ব্যবহার দেখে ডাক্তার আসিফ প্রথমে অবাক হয়ে যায়। রুবির মামা মামিও অবাক হয়ে যায়। তবে রুবির চিন্তায় তারা কি করবে ভেবে পাচ্ছিল না। কেমন একটা রহস্য যেন। দীর্ঘ 1 ঘন্টা পর অপারেশন পর রুবিকে অপারেশনের টেবিল থেকে আনা হলো। সেই দিকে আকাশ পাশে বসে আছে। এক ফোঁটা পানিও পান করেনি, কোথাও যায়নি। 2-3 ঘন্টা পর চোখ খুলল রুবি। আকাশ দেখেই বলল, আপু চোখ খুলেছে আসিফ ভাইয়া। কথাগুলো বলেই সোজা ডক্টর আসিফের টেবিলে। রুবি জ্ঞান ফেরার সাথে সাথে যেন খবর দেওয়া হয়। আকাশের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। আকাশ গিয়ে দেখে ডক্টর আসিফ কেমন চুপচাপ হয়ে আছেন, কি যেন আনমনে ভাবছেন, কেমন মনমরা হয়ে আছেন। আকাশের হাসিটুকু এক নিমিষেই যেন শেষ হয়ে গেল। এই মানুষটির ভেতরে এত কষ্ট আছে তা কেউ বুঝতে পারবে না। নিজের কষ্টটুকু নিজের কাছে আবদ্ধ রেখেছে, কাউকে বুঝতে দেয় না। আসিফ ভাই কি ভাবছেন? আকাশের কথা শুনে তাকিয়ে রইল। চোখের পানিগুলো যেন ঝলমল করছে। আকাশের বুঝতে বাকি রইল না, হয়তো কারো কথা মনে পড়ে যায়। আকাশও চুপ হয়ে যায়। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বলল, রুবির কি জ্ঞান ফিরেছে? জি ভাই। চলো। রুবির মামা মামি রুবির চিন্তায় কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না কিছুই, যেন একদম বোবা হয়ে গেল। রুবির মামি বলল, আমার মেয়ে একদম ঠিক হয়ে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, এই টাকাগুলো রাখো, ওনাদের জন্য খাবার নিয়ে আসো। ওনারা এখনো কিছু খায়নি মনে হয়, আমি পাশের কেবিনে রুগী দেখে আসি। আকাশ চুপচাপ টাকা নিয়ে খাবার আনতে চলে যায়। আকাশের থেকে বেশি দেখাশোনা ডাক্তার আসিফ করেছেন। রুবির জ্ঞান ফিরলেও কথা বলতে নিষেধ করেছেন, তাই কথা বলতে পারেনি। আকাশ খাবার নিয়ে আসলে রুবির মামা মামিকে খেতে দেন। তারপর আকাশকে নিয়ে ওনার কেবিনে চলে যান ডাক্তার আসিফ। ডাক্তার আসিফ চুপ করে বসে আছেন। আকাশ তা দেখে বলল, ভাইয়া আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আসিফ একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানিস তোর ভাবির ঠোঁটের পাশে একটা কালো তিল ছিল, সেই তিল দেখে প্রথম দেখায় বড্ড বেশি ভালো লেগেছিল। তারপর তোর ভাবির প্রেমে পড়ে যাই। অনেক কষ্টে আমার করে পেতে চেয়েছিলাম, হয়তো বিধাতা তা চায়নি বলেই নিয়ে গেলেন। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ রুবির ছোট্ট অপারেশন করতে গিয়ে সেই তিলটুকু দেখতে পেলাম, আর তোর ভাবির কথা মনে পড়ে গেল, সেই হাসিটুকু মনে পড়ে গেল। কথাগুলো বলে একদম নিশ্চুপ হয়ে গেল। রুহান এতদিন শুনে এসেছে মানুষ অধিক সুখে পাথর হয়ে যায়, তবে ডাক্তার আসিফকে কি বলে যে ডাকবে বুঝে উঠতে পারছে না। আসিফের মাঝে যেন একই সাথে হাজারো রঙের বাহার দেখতে পান। আকাশের বিস্তৃত যেন ডাক্তার আসিফের কাছে হার মানবে। হঠাৎ করেই আকাশের দিকে কৌতূহল হয়ে বলল, আচ্ছা আকাশ, তুই রুবিকে আপু ডাকিস কেন? ডাক্তার আসিফের কথা শুনে চোখে পানি এসে গেল।
কি হয়েছে তোর? কান্না করিস কেন? রুবি আপুর মতো আমার একটা চাচাতো বোন ছিল, নাম ছিল রুবাইয়া জাহান। তবে আমি রুবি আপা বলেই ডাকতাম। আমাকে অনেক আদর করতো, আপুর সাথে সারাদিন কাটতো। হঠাৎ একদিন না ফেরার দেশে চলে যায়। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। ডাক্তার আসিফ নিজেও অবাক হয়ে যায়। একজন মানুষের জীবনে কত কিছু না থাকে, কত বিচিত্রময় জীবন, তারপর বাঁচতে চেষ্টা করতে হয়। আকাশকে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। ডাক্তার আসিফ আর মনে বলতে লাগলো, কান্না করুক, কান্না করলে মনের কষ্টটা বাইরে প্রকাশ পেয়ে কিছুটা হলেও শান্তি পাওয়া যায়। রুবির সেবা যত্ন করার ফলে কিছুটা সুস্থ করা হয়ে উঠল, তবে মানসিকভাবে এখনও কেমন জানি করে ওঠে। ডাক্তার আসিফের সাথে অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় আকাশের। আকাশের আপন কোনো বড় ভাই নেই, তাই ডাক্তার আসিফকেই ভাই বলে ডাকে। আকাশ আর রুবির সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে যায়। সবসময় তাদের মাঝে একটু ঝগড়া লেগেই থাকে। এত অল্প সময় এতটা কাছে এসে পড়বে এই পরিবারের ভাবতেই পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে রুবি অতীত ভুলতে চেষ্টা করতে থাকে। ডাক্তার আসিফও এখন আর একাকিত্বে থাকে না, ছোট ভাইটিকে যেন আবার খুঁজে পেয়েছে। তবুও ডাক্তার আসিফ মাঝে মাঝে কেমন অন্যমনস্কতা হয়ে যান। দেখতে দেখতে আকাশের 3 মাস কিভাবে চলে গেল বুঝতেই পারেনি। মাঝে মাঝে রুবির পাগলামিটা বেড়েই যায়, তখন আকাশও ক্লান্ত হয়ে যায় যেন। সেদিন আকাশ ডাক্তার আসিফের সাথে বিকালবেলায় আড্ডা দিয়েছে, তখনই ফোন বেজে উঠল। আড্ডার সময় যদি ফোন আসে অনেক বিরক্ত হয়, কখনোই ফোন রিসিভ করে না। তবু কি মনে করে যেন ফোন রিসিভ করে, আননোন নাম্বার থেকে কল আসার জন্য। আসিফ বিরক্তি সুরেই বলল, জি, কে বলছেন? আপনি কে বলছেন? আকাশ তার আসিফ ভাইয়ের মুখের অবস্থা দেখে বুঝতে পারলো খুব বিরক্ত হচ্ছে, তবে ওপাশ থেকে কি বলছে বুঝতে পারছে না। এমনিতেই আড্ডার সময় ফোন দিয়ে বিরক্ত করলো, আবার উল্টো জানতে চাই কে। কোনো রকমে নিজের রাগটুকু কন্ট্রোল করে বলল, জি, আমি ডাক্তার আসিফ বলছি। আপনি কাকে চান? আমি আকাশকে চাইছি, দয়া করে কি আকাশকে দেওয়া যাবে? আপনি কে বলছেন? আর আকাশকে কেন চাচ্ছেন? আপনি এত প্রশ্ন করেন কেন? আকাশকে দিতে বলেছি, দিবেন কি না? আকাশ দেখতে পেল তার আসিফ ভাইয়ের মুখের অবস্থা কেমন যেন হয়ে গেল। আকাশের হাসি পাচ্ছে তার আসিফ ভাইয়ের এই অবস্থা দেখে। অনেক কষ্ট করে হাসিটুকু আটকালো। হঠাৎ আকাশের দিকে ফোন বাড়িয়ে বলল, এই নে তোর ফোন। আমার ফোন মানে? আমি কি জানি, দেখ কোন ঝগড়াটে ফোন করেছে, তোর সাথে কথা বলতে চায়। আকাশ তার আসিফ ভাইয়ের কাছ থেকে ফোন নিয়ে কানে ধরে বলতে শুনল, এই, আমাকে ঝগড়াটে বলছে? এত বড় সাহস আমাকে ঝগড়াটে বলে? হ্যালো, কে? রাগ তোরকে, আমাকে ঝগড়াটে বলছে কে? না মানে কি না মানে করছিস? কে বলেছি শুনতে চাচ্ছি। আসিফ ভাই বলেছে। আসিফ ভাই আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি বলে? আপনি যে পেতনির কথা বললেন সেটা। ও, ওই ঝগড়াটে পেতনিটাকে? ফোনের ওপাশ থেকে এক নাগাড়ে বলেই যাচ্ছে, এই, আমার পেত্তিটাকে এত বড় সাহস! তোর আসিফ ভাইকে তো। ফোন কানের কাছ থেকে দূরে সরে নিলাম। দূর থেকেই এত কথা শোনা যাচ্ছে, কানের কাছে থাকলে আমার কান শেষ হয়ে যেত। এই কয়েকদিনে আপুর আপন ভাই হয়ে গেলাম যেন। প্রথমে চিনতে না পারলেও আপুর ঝগড়াটে কণ্ঠ শুনে চিনতে অসুবিধা হয়নি। প্রথম তেমন একটা কথা না বললেও আমার যেন অতিষ্ঠ শেষ। এখন ঝগড়াটে ডাইনি আপুতে রূপ হয়েছে। অনেকক্ষণ পর কানের কাছ থেকে ফোন ধরে বললাম, হ্যাঁ আপু বলো। আমার কথার উত্তর দিস না কেন একটু? মনে মনে ভাবতে লাগলাম, একটা কথাও তো শুনি নাই, কি উত্তর দেবো। না মানে তোমাকে পেতনি বলা আসিফ ভাইকে বকা দিচ্ছিলাম। ডাইনি আপু আর পেতনি আপু আমি ডাকবো, আর কেউ তো ডাকতে পারবে না। কতগুলো বলার পরে ফোনের ওপাশে থাকা রিয়েকশনটা কেমন হবে বুঝতে বাকি রইল না। ফোনের কল সাথে সাথেই কেটে দিলাম। ফোন রাখার পর আমি একা একাই হাসতে লাগলাম। রুবি আপুকে অনেক রাগিয়ে দিলাম, জানে না এখন রেগে কি করছে। আমার হাসতে থাকা দেখে আসিফ ভাই বলল, কিরে, তুই খেলা রেখে একা একা হাসিস কেন? মনোযোগ দিয়ে খেল। আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে আরেক চোট হেসে নিলাম। মানুষটা দাবা খেলার জন্য এত পাগল? আসিফ ভাই প্রচণ্ড রেগে যান। রেগে গিয়ে বলল, খেলা বাদ দিয়ে এত হাসিস কেন? আরে রুবি আপু ফোন করেছিল। তো রুবি আপু মনে করেছে তোরও মানে এই পেতনির ঝগড়াটে? আসিফ ভাইয়ের কথা শুনে আবার হাসতে থাকলাম। কোনোভাবে হাসি থামাতে পারছি না। না জানি রুবি আপুর মুখের অবস্থা কি হয়েছে। বেচারি অনেক রেগে গেলেই বোধ হয়। এই, তোর হাসি থামিয়ে বলবি কারণ কি? এত হাসিস কেন? ভাইয়া তুমি এত পেতনি ঝড়ে বলে খেপিয়ে দিলে, আমি আরও খেপিয়ে দিলাম। তারপর আসিফ ভাইকে সব খুলে বললাম। আসিফ ভাই শুনে হাসতে হাসতে শেষ। আসিফ ভাই অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, সত্যি আকাশ, আজ অনেকদিন পর মন খুলে হাসলাম তোর জন্য।
ভাইয়া আমি তোমার ছোট ভাই, আবার অতীতের কথা মনে করলে কিন্তু খবর আছে, বলে দিলাম। তুই থাকতে আবার অতীতের জীবনে ফিরে যেতে চাই না। আমার ছোট আদরের ভাইটার সাথে আছে না। চল এখন খেলবো না, বাইরে যাব। এখন বাইরে কেন? চল, গেলেই জানতে পারবি। আমি আর কথা না বাড়িয়ে রেডি হয়ে রওনা দিলাম। আসিফ ভাইয়া আমাকে নিয়ে মার্কেটে গেলেন, সেখানে একটা ফোন কিনলেন। ভাইয়া আবার ফোন কেন? আরে বেটা, কথা বলার জন্য, যখন দরকার হবে কথা বলবো। আর তোর তো একটা ফোন দরকার, তাই না? তবে তবে কি ভাইয়া? পড়াশোনাটা ঠিকভাবে চালাতে হবে। একবার হয়নি তো কি হয়েছে, আবার হবে, তুই চেষ্টা করলেই হবে। আমি আর কোনো কথা বললাম না, আসিফ ভাইয়ের কথা মেনে নিলাম। তবে ফোন নিয়ে মন খারাপ হয়ে গেল একটু। আসিফ ভাই হয়তো সেটা বুঝতে পেরে গিয়েছে। আসিফ ভাই আমার কাঁধে হাত রেখে বলল, কিরে, বাসার কথা মনে পড়ে গেল বুঝি, তাই মন খারাপ করে ফেললি? আমি মাথা নাড়িয়ে সংক্ষিপ্ত উত্তর দিলাম, বাসার কারো নাম্বার না থাকায় ফোন দিতে পারছি না। বাসার কথা অনেক মনে পড়ছি। আসলে বাড়িতে ফোন থাকলেও কখনো প্রয়োজন পড়েনি বলে কারণ আমার মুখস্থ বা সংগ্রহ করা হয়নি। এখন বুঝতে পারছি বারবার কেন আব্বু বলতো নাম্বার জেনে রাখার জন্য। মন খারাপ করতে হবে না, কিছুদিনের মাঝেই আমরা তোর বাসায় ঘুরতে যাব। কিন্তু আবার কিন্তু কি? বাসায় কিভাবে যাব? সবাই তো কি, হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করছে। না জানি কত কষ্টে আছে। মা বাবা কি জিনিস আমি জানি। তোর তো এটা আবেগের বয়স, তাই আবেগ ধরে রাখতে পারিসনি। একদিন ঠিকই বুঝবি মা বাবা কি। আসিফ ভাই আমাকে বলল, এখন বাসায় চল, খুব তাড়াতাড়ি আমার নতুন মা বাবার কাছে যাব। বাইরে থেকে খেয়ে আসলাম। আমি আর আসিফ ভাইকে দেখলে এমন কেউ বলতেও পারবে না আমাদের সম্পর্কটা কিছুদিনের। আমাদেরকে কেউ আলাদা বা সৎ ভাই হিসেবেও বলতে পারবে না, যেন একই মায়ের দুটি ভাই। আসিফ ভাইয়ের সাথে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নামতেই গেটের দারোয়ান চেঁচে এসে বলল, ভাইজান, আপনাকে সেই কখন থেকে আপনাকে ফোন দিচ্ছি। বুঝতে পারিনি, কেন, কি হয়েছে? আপনার জন্য রুবি আপা সেই কখন থেকে অপেক্ষায় বসে আছে, যেন রেগে যাচ্ছেন। এই সেরেছে। আসিফ ভাইয়ের এই বিশাল বাড়িতে উনি একাই থাকেন। বাড়ির সব কিছু দেখাশোনার মানুষ আছেন। রুবি আপা ও ওনার মা মামাই কয়েকবার আসায় সবার কাছেই পরিচিত। রুবি আপার নাম শুনে আসিফ ভাই কেমন চুপসে গেল। আমার অবস্থাও কেমন হয়ে গেল। মনে মনে ঝড়ের আগাম বার্তা লক্ষ্য করলাম আসিফ ভাইয়ের কপালে, আর আমার কপালে শোনের আগমন বার্তা। বুঝতে আর বাকি রইল না। আসিফ ভাই আসতে বলল, উনি কি একাই এসেছেন? ওনার মামা মামি এসেছেন। আসিফ ভাই যেন হাফ সেরে বাঁচলেন, একটা বিজয়ের হাসি দিয়ে আমার দিকে তাকালেন। তবে এই কয়েকদিনে রুবি আপুকে যতটা দেখেছি আমার মুখে হাসি নেই। আসিফ ভাই আমার দিকে তাইকে হাসি দিয়ে বলল, কিরে, মুখখানা এমন করেছিস কেন? মনে হচ্ছে পেতনির ভয়ে আছিস। আসিফের কথা শেষ না হতেই দোতলার বারান্দা থেকে ডাক ভেসে আসলো রুবি আপুর। ওই আকাশ, তোরে আমি খুঁজি আর তুই বাইরে ঘুরে বেড়াস। উপরে উঠে আয়, তোরে আজকে। কথা শেষ হওয়ার আগেই আসিফ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রিয়েকশন দেখে বুঝলাম সেই বিজয়ের হাসিটুকু আর নেই। সেখানে যেন কালো মেঘের ছায়া ভিড় করছে। মানে করে কেটে পড়ার চিন্তা করতে থাকলাম। আর তার আগেই উপর থেকে হুঙ্কার ছেড়ে বলল, খবরদার, তুই যদি আজ পালাতে চেষ্টা করিস তাহলে আজকে তোর কপালে শনি আছে। ভালোই ভালো উপরে উঠে আয়। আমি অনেক ভালো করে জানি রুবি আপু কতটুকু রাগী, আর উনি রেগে গেলে কি করতে পারেন। রুবি আপু এমনিতে অসুস্থ, সেদিন মাথায় হালকা আঘাত পেয়েছিল। আসিফের দিকে একবার করুণ চোখে তাকালাম। আসিফ ভাই বলল, চল, কিছুই হবে না, আমি আছি না। আসিফের কথায় উপরে উঠে আসলাম। আরে সেই লিবার্টি অফ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। অবশ্য লিবার্টি অফ স্ট্যাচুর মতো না, দুই হাত কান ধরে এক পা উপরে তুলে দাঁড়িয়ে আছি। আমার চোখগুলো কাছের দেওয়াল ভেদ করে ওপাশে আসিফ ভাই রুবি আপু কি বলছে বুঝতে চেষ্টা করছি। আমি রুমে আসার আগেই রুবি আপু দাঁড়িয়ে পড়লো। নিজেকে রক্ষার জন্য বাধ্য ছেলের কান ধরে দাঁড়িয়ে পড়লাম। আমার দিকে রেগে তাকিয়ে বলল, এক পা উপরে তুলে দাঁড়িয়ে থাক। রুবি আপুর দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, কিন্তু আপু। কোনো কিন্তু নয়, না বলা পর্যন্ত দাঁড়িয়ে থাকবি, নয়তো ভেঙে গুড়িয়ে দিব পা। আমি আর কিছু না বলে দাঁড়িয়ে পড়লাম। অবস্থা সুবিধাজনক মনে হচ্ছে না। শুধু শুধু বলে বিপদ না বাড়ানোই ভালো। আমি জানি 1 মিনিট হলেই ছেড়ে দিবে। আমার কান ধরে দাঁড়িয়ে থাকা দেখে আসিফ ভাই হেসে উঠলো। হঠাৎ করে আসিফ ভাই হাত ধরে রুবি আপু পাশের রুমে নিয়ে গেল। বেচারা আসিফ ভাইয়ের মুখের অবস্থা কাচের এপাশ থেকেও আবসা দেখা যাচ্ছে। মাথা নিচু করে শুনেই যাচ্ছে। ভাবতেই পারেনি এমন কিছু ঘটিয়ে যাবে। দীর্ঘ 20 মিনিট পর আসিফ ভাই রুম থেকে বের হয়ে আসলো। আসিফ ভাইয়ের মুখের অবস্থা থেকে বুঝলাম যেন চুরির শাস্তি পেয়েছে। আমার অবস্থাও তেমন একটা ভালো না। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল।
রুবি আপু বের হবার পর বললাম, আপু এখন কি শাস্তি থেকে মুক্তি পেতে পারি? রুবি আপু আমার দিকে এগিয়ে এসে বলল, তুই কি মনে করেছিস আমি তোর দিকে খেয়াল রাখিনি? এই যা সেরেছে। রুবি আপুর কাছে ধরা পড়ে গেলাম। আমি তো কান ধরছি, তবে পা তুলেনি। আপুকে বললাম, আপু এইবারের মতো মাফ করে দে, আর এমন করবো না। তুই কতবার বলেছিস এই কথা? এটাই শেষ আপু, মনে থাকবে? একদম শেষ। না, তা আস্তে করে বললাম। এর মাঝেই মামা মামি এসে হাজির। তাদের জন্য সে যাত্রায় কিছুটা বেঁচে গেলাম। পরের দিন শেষ বিকেলবেলা আমার বাড়ির সামনে এসে গাড়ি পৌঁছালাম। ধুরু ধুরু বুকে গাড়ি থেকে নামলাম। এই বাড়ির দিকে গাড়ি আসে, অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে চলাফেরা মানুষগুলা। গেট ঠেলে আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কদিন পর যেন আসলাম। কেমন জানি মলিন হয়ে আছে বাড়িটা। চোখগুলো বারান্দায় চলে যায়। মলিন চেহারা নিয়ে বসে আছে মানুষটি। সে আগের হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে আছে। চশমা পড়ছে আবার কবে থেকে। ভাবতে ভাবতে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ করে কে যেন পাশ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো, আকাশ ভাই, আকাশ ভাই ফিরে এসেছে। মুহূর্তের মাঝেই সেই মলিন মুখে চিরচেনা হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল। হেসে উঠল মুখখানা। কতদিন পর বাবার মুখখানা দেখতে পেলাম। চোখ দিয়ে পানিগুলো ঝরে পড়তে লাগলো। বুঝতে অসুবিধা হয়নি। বাড়িতে যেন সুখের আমেজ ফিরে আসলো এক মুহূর্তে। বাড়িতে তখন সবার মুখে হাসি ফুটে উঠলো। মা বাবার কান্না দেখে সত্যি তাদের অভাবটুকু অনুভব করলাম। আমাকে জোরে ধরে কান্না করছিল। আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। এমন একটা মুহূর্ত ভাষায় প্রকাশ করতেও পারিনি। মাহের অভিমান, বাবার আদরের শাসন, অনেকক্ষণ আমাকে কেউ ছাড়তে নারাজ। বাড়ির অনেক পুরনো রহিম চাচাও জড়িত হলো। উনি আমাদের বাড়িতে কাজ করলেও তিনি আমাদের পরিবারের একজন সদস্যই মনে করি সবসময়ই। হঠাৎ করে কাজের খালা আমাকে বলে উঠলো, আপা, ছেলেটা অনেক দিন পর ফিরে আসলো, এইভাবে জড়িয়ে ধরলেই হবে? দেখেন চেহারা কি করছে, না খেয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে না? সেটা আমাকে বলতে হয়? এখনই যাও, দেখো চেহারাটা কি করেছে। কিছুক্ষণের মাঝেই বাড়িতে অনেক হইচই লেগে গেল। আশেপাশের অনেক মানুষ এসেছিল। আব্বা তাদের কথা শেষ করে এখন যেতে বলল। একে একে সবাই বিদায় নিল। আব্বা আমার দিকে তাকিয়ে বলল, এমনটা করতে পারলি? গাড়ি কার? আর সাথে কেউ এসেছে? আব্বার কথা শুনেই আসিফ ভাই, রুবি আপু আর মামা মামির কথা মনে পড়ে গেল। তাদের কথা ভুলেই গেলাম। আব্বার আম্মাকে বললাম তাদের কথা, যে আমার সাথে শহর থেকে আরেকটি পরিবার এসেছে আমার, যাদের কাছে পেয়েছি হঠাৎ করেই ভালোবাসা। আমাকে অনেকগুলো কথা বলে তাদের কাছে চললাম। গাড়ি থেকে নেমে চারপাশ ঘুরে দেখছিল বাড়ির অনেকগুলো ফুলের চারা আমি বাগান করছিলাম। আব্বা ওনাদের দিকে এগিয়ে গেল, কুশল বিনিময় করলেন মামামের সাথে। আমার জন্য বললেন, সরি, এই হাজারামটার জন্য আপনাদের খোঁজ খবর নিতে পারিনি। না, সমস্যা নেই। অনেক দিন পর ছেলে ফিরে আসলে মনের অবস্থা বুঝতে পারি। আব্বু তাদের সাথে পরিচিত হলেন। তারপর আঙ্কেল আসিফ ভাই আর রুবি আপুকে ডাক দিলেন। রুবি আপু আর আসিফ ভাইকে একসাথে দেখে আমার মাথায় কিছুই কাজ করছে না। কালকে দুজনের ঝগড়া ছিল, একজন আরেকজনকে দেখতেই পাচ্ছিল না, আর এখন ভেবেই পাচ্ছি না। আমার ভাবনায় সেট পড়লো। আসিফ ভাই আর রুবি আপু এগিয়ে এসে সালাম করলো আব্বু আম্মুকে। মামা তাদের পরিচয় করে দিলেন। ও হচ্ছে আমার মেয়ে রুবি, আর ও হচ্ছে। আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। এখন বাসার ভিতরে চলেন। আম্মু কি বুঝলো কিছুই বুঝলাম না। রুবি আপু আর আসিফ ভাই দেখি একটু লজ্জা পেয়েছে। রাতে খেয়ে সবাই মিলে অনেক গল্প করলাম। অনেক রাত পর্যন্ত সজাগ থাকার জন্য বেলা অবধি ঘুমালাম। কতটুকু সময় ঘুমালাম খেয়াল নেই। হঠাৎ কি যেন জোরে ধাক্কা দিল। তারপর করে পিছনের দিকে উঠে বসলাম। ঘুমের জন্য চোখ মেলে তাকাতেই পারছি না। কোনো রকমের চোখগুলো খুলে তাকিয়ে ভূত দেখার মতো আতঙ্কে উঠলাম। মুখ থেকে বেরিয়ে আসলো, তুই? হ্যাঁ আমি। কি মনে করিস নিজেকে? আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাইরের এক সূর্যের আলো এসে মেয়েটির রাগে মুখখানার উপর পড়ছে। অনেক সুন্দর দেখাচ্ছে। আমি মুগ্ধ হয়ে সেই মুখটি চেয়ে থেকে দেখছি। অনেকদিন পর দেখছি। সেই যে হঠাৎ করে না বলে চলে গিয়েছিল, আমার দিকে আবার তাকিয়ে বলল, কি ভাবিস নিজেকে? যা ইচ্ছে তাই করবি? কুত্তা পিলাই শয়তান। আরে কি কি কথা বলে কান্না শুরু করে দিল। বাকি কথাগুলো আমার মাথায় জানি। আমি তো অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। আমি কাকে দেখছি? নীলিমা নাকি অন্য কেউ? হঠাৎ করেই কিছু বোঝার আগেই রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নীলিমাকে ডাক দেওয়ার সাহসটুকু যে হারিয়ে ফেললাম। কোন অধিকার নিয়ে ডাক দেব নীলিমাকে? তখনই মনে পড়ে যায় সেদিন চলে যাওয়ার পর নীলিমার রেখে যাওয়া চিঠির কথা। সেদিন বুঝতে পেরেছিলাম নীলিমা আমাকে যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই ভালোবাসে, তবে কখনো বলা হয়নি। সেদিন নিশিদের বাড়ি থেকে আসার সময় চুপ হয়ে যায় একদম। আমার আর নিশির সম্পর্কটা বুঝতে পেরেছিল, আর তাই নিজেকে দূরে সরিয়ে রাখলো।
ভাবতে ভাবতে হঠাৎ আম্মু রুমে এসে পড়লো। আম্মু কখন রুমে আসলো বুঝতেই পারিনি। আম্মু ডাক দেওয়ার পর বুঝতে পারি যে আম্মু রুমে আসলো। ওই আকাশ, কি ভাবছিস? এত বেলা হয়ে গেল, ওঠ, নাস্তা করবি। আমি কোনো কথা না বলে আম্মুর মুখের দিকে তাকিয়ে রইলাম। প্রতিদিন সকালবেলায় ওনার ডাকে ঘুম ভাঙা ছিল অভ্যাস, আর আমি কিনা এতদিন দূরে থাকতে পারলাম। আমার গায়ে হাত দিয়ে বলল, কি হলো, আবার জ্বর আসেনি তো? না আম্মু, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি কর। চলে যাওয়ার সময় আবার পিছন ফিরে তাকিয়ে বলল, আকাশ, নীলিমা এসেছে। নীলিমার কথা বলার সময় আম্মুর মুখে হাসিটুকু দেখতে পেলাম। সে হাসিটুকু অনেক মিস করছিলাম। আমি কিছু না বলে ফ্রেশ হতে উঠে পড়লাম। খাবার টেবিলে বসে আছি, আম্মু নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। কতদিন হলো আম্মুর হাতে খাই না। আম্মু খাইয়ে দিতে দিতে বলল, আকাশ, একটা কথা বলবি? বলো আম্মা, কি কথা? নিশির জন্য তুই বাড়ি থেকে চলে গিয়েছিলি। আম্মুর কথা শুনে মাথা নিচু করে বসে রইলাম। কিছু কথা বলতে গিয়েও বলতে পারলাম না। বারণ ছিল, নিশির কোনো কথা যেন মনে না করি। আর আমি কিভাবে সেই বারণটুকু অবহেলা করব? আমার নীরবতা দেখে আম্মু বলল, তুই না বললেও মারিয়া সবটুকুই আমাকে বলেছে। ছি, নিশির মতো মেয়ে এমন করলো। তুই ভাবিস না, তোর জন্য ডাক্তার বউ আনবো। নিশিকে দেখিয়ে দিব আমার ছেলের ডাক্তার বউ। আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি। পুরনো কথাগুলো যেন আবার উকি দিতে চাচ্ছি। কতক্ষণের জন্য বললাম, আম্মু, রুবি আপু, আসিফ ভাই আর মামা মেরে কোথায়? কাউকে তো দেখছি না। ওদের নিয়ে ঘুরতে বের হয়েছে। নীলিমার কথা শুনে সকালবেলা সে রাগে মুখখানা ভেসে উঠলো। পরক্ষণে আম্মুকে বললাম, আম্মু, নীলিমার রেজাল্ট কি হলো? সে কি? আমি আর কিছু বলতে পারিনি। তার আগেই মুখ কেমন কালো হয়ে গেল। সে হাসি মাখা মুখটা যেন বিলীন হয়ে গেল। না, নীলিমা আর পড়াশোনা করে না, বিয়ে দিয়ে দিব। নীলিমার বিয়ে ঠিক। বিয়ের পর ওর স্বামী যদি পড়াতে চায় তাহলে পড়বে। কি বলো, কবে বিয়ে ঠিক হলো? আর নীলিমা তো অনেক মেধাবী ছাত্রী, ওর তো ডাক্তার হওয়ার ইচ্ছে। হঠাৎ করে বিয়ে আবার পড়াশোনা করবে না কেন? আম্মু হাত ধুয়ে চলে যেতে যেতে বলল, সেটা তুই নীলিমাকে জিজ্ঞাসা কর, আমি কি জানি। এত একরোখা মেয়ে জীবনেও দেখিনি। যখন যা মনে করে তাই করে ছাড়ে। আম্মুর ভিতর রাগ আর অভিমানটুকু বুঝতে পারলাম। খাবার টেবিলে বসে বসে কি যেন ভাবছিলাম। আমার দিকে তাকিয়ে আবার বলল, তোকে নদীর পাড়ে যেতে বলেছে, সবাই ওইখানেই আছে। আগে বলবো না? কথা বলে আর কিছু বলার সুযোগ দিলাম না। রেডি হয়ে সাইকেল নিতে গেলাম। আমার প্রিয় সাইকেল যেখানে ছিল সেখানেই আছে। আশ্চর্য, এতটুকু ময়লা নেই, পরিষ্কার। আমি যেমন পরিষ্কার করে রাখি, সবসময় যত্ন করে আমার প্রত্যেকটা জিনিস যত্নে রাখা হয়েছে। আমার বুঝতে বাকি নেই বাবার কিংবা মায়ের কাছ। অনেক দুঃখ দিয়েছে তাদের, আর না, খুব অনুশোচনা হতে লাগলো। বাসা থেকে বের হয়ে নদীর দিকে রওনা দিলাম। যাওয়ার পথে নিশিদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। সবসময় যাওয়ার সময় কেমন একটা আকর্ষণ ছিল নিশির রুমের বারান্দার দিকে। আজও তার ব্যতিক্রম হয়নি। নিশিদের বাড়ির সামনে যেতেই বারান্দায় চোখ চলে যায়। বারান্দাকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কেমন উদাসীন মনে তাকিয়ে আছে। নিশিকে দেখে ভেতরের মায়াটুকু আবার জেনে জেগে উঠলো। আমাকে দেখতে পেয়ে নিশি মনে হয় কিছুটা অবাক হলো। আমি না দেখার ভান করে চলতে শুরু করলাম। নিশি সেখান থেকেই ডাকতে শুরু করলো। না শোনার ভার করে চলে আসলাম। সারাটা রাস্তায় আনমনাই ছিলাম। অনেক পুরনো কথা মনে হচ্ছিল। রাস্তার সবাই জিজ্ঞেস করলেও তেমন কথাই বলিনি। নদীর ধারে এসে দেখি রুবি আপু আর নীলিমা বসে আছে। আসিফ ভাইকে দেখতে পাচ্ছি না, মামা মামিও নেই সেখানে। রুবি আপুর কেমন মন খারাপ দেখে বুঝলাম, তাই বেশি কিছু না বলে রাগাতে চাইনি। ইশারায় নীলিমার কাছে জানতে চাইলাম কি হয়েছে। নীলিমা জানে না বলে। আমি রুবি আপুর কাছে করলাম, আপু কি হয়েছে? কিছু না, তুই এখান থেকে যা। চুপচাপ সরে গেলাম। আপুর মুড ভালো নেই। নীলিমাকে দূরে নিয়ে বললাম, কি হয়েছে রে? আমি জানি না, এখানে আসার সময় ওই ভাইয়ের সাথে আপুর রাগ হয়েছিল, একটু ঝগড়া হয়েছিল। তারপর আপু এখানে চুপ করে বসে আছে। আসিফ ভাইয়া কোথায়? ওইদিকে কোথায় যেন বসে আছে। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আমি আসিফ ভাইকে খুঁজে একটু দূরে পেলাম। কেমন উদাসীনতা যেন বিরাজ করছে। পাশে গিয়ে বসলাম। আসিফ ভাইয়ের যেন কোনো খবর নেই। আসিফ ভাইয়ের পাশে বসে বুঝতে পারলাম কোনো কারণে ওনার মন খারাপ। আসিফ ভাইকে বললাম, ভাইয়া মন খারাপ কেন? আসিফ ভাই আমার দিকে তাকিয়ে রইলো। চোখে পানি দেখতে পেলাম। নিজেকে সামনে নিয়ে বলল, আকাশ, কখন আসলি? মাত্র। তোমার মন খারাপ কেন? কিছু না রে। উফ, মিথ্যা বললা কেন? বলো কি হয়েছে? আসিফ ভাই আমার দিকে তাকিয়ে বলল, তুই জানিস রুবিকে? অবাক হয়ে গেলাম। আসিফ ভাইকে তাহলে রুবি আপুকে চেনে? কীভাবে চিনবে? আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুমি চেনো কিভাবে?
আসিফ ভাই দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রুবি হলো মিথিলার বান্ধবী আর আর কি ভাই? ওর বেশ বান্ধবী। আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এত কিছু জানে কিভাবে? আচ্ছা ভাইয়া, তুমি জানলে কি করে? এখানে আসার পথে রুবি ম্যাডামের সাথে ঝগড়া হয়েছিল, মনে আছে তোর? কি নিয়ে ঝগড়া যেন মনেই তো নেই। ফোনে আমি পেতনি ডেকেছিলাম। আসিফ ভাইয়ের কথা শুনে প্রচণ্ড হাসি পেল। সেদিনের কথা কি ভুলতে পারবো? সেদিন আসিফ ভাইয়ের মুখের চেহারাটা জটিল হয়েছিল, দেখার মতো হয়েছিল। আমার কথা নয় বাদ দিলাম, কোনো রকমে হাসিটুকু চেপে বললাম, সেদিনের ঝগড়া নিয়ে আজ মন খারাপের কি হলো? আর রুবি আপু মিথিলা আপুকে কীভাবে চেনে? আসিফ ভাইয়ের বউয়ের নাম ছিল মিথিলা, ওনারা রিলেশন করেই বিয়ে করেছে। আসিফ ভাইয়ের আমার মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, এখানে আসার পথে রুবি ম্যাম আর ওই সাথের মেয়েটি বলতে লাগলো। ছেলেরা এক একটা বদের হাড্ডি, মেয়েদের নিয়ে খেলা করে। তখনই আমি শুনতে পেয়ে বললাম, তাহলে মেয়েরা কি? ওরা তো পেতনি মনে হয়। পেতনিও অনেক ভালো আছে, মানুষকে নিয়ে এত ভালো খেলা পেতনিরাও করতে পারে না। তারপর আর কি, ঝগড়া লেগে গেল। রুবি মেয়েটি আসলে এই ঝগড়াটে আমি বলার পর আরও রেগে যায়। তারপর ওই মেয়েটির নাম যেন কি তোদের বাড়ির, ও মনে পড়েছে, নীলিমা। আমাকে আর ওনাকে থামালেন। নীলিমা আমার সম্পর্কে জানতে চাইলেন, আমিও সব বলতে লাগলাম। হঠাৎ মিথিলার কথা শুনে রুবি ম্যাম বলল, কেন মিথিলা? আপনি কি মিথিলাকে চেনেন? উনি রাগটুকু দূরে সরিয়ে বললেন, আমার একটা বান্ধবী ছিল, নাম মিথিলা। অনেক কাছের বান্ধবী, একসাথেই বড় হয়েছি, পড়াশোনা। তারপর মামার বদলির জন্য আমরা অন্য জায়গায় চলে এসেছি। অনেক খুঁজেও পাইনি, জানি না কোথায় আছে। রুবি ম্যামের দেওয়া তথ্য আর মিথিলার সম্পর্কে মিলে যাওয়া সব কিছুই অবাক হলাম। আমি মিথিলার ছবি বের করে ওনাকে বললাম। আমিও আর কোনো কথা বলিনি। আসিফ ভাইয়ের সাথে কিছুক্ষণ চুপ করেই বসে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। আসিফ ভাই নদীর দিকে তাকিয়েছিল। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, সবসময় বিকেলবেলা এখানে চলে আসতাম। সন্ধ্যার সময় বাড়ির দিকে রওনা দিলাম। নীলিমা রুবি আপুকে নিয়ে চারপাশ ঘুরে দেখাতে চেষ্টা করলো। আসিফ ভাই চুপ করে বসে থাকলো। বাসার আসার পথে কেউ কোনো কথা বললো না, সবাই চুপচাপ ছিলাম। নিশিদের বাড়ির সামনে আসতেই দেখি নিশি গেটের কাছে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে চিনতে অসুবিধা হলো না, মানুষটির সাথে সে প্রথম ক্লাস থেকেই চলা শুরু। হঠাৎ নীলিমা আমাকে বললো, এই মেয়ের সাথে যদি এখন কথা বলবি তাহলে তোর খবর আছে। নীলিমার মাঝে রাগটুকু বুঝতে অসুবিধা হয়নি। নীলিমার সাথে অনেক ভালো বন্ধুর মতো সম্পর্ক। আমারও অনেক কোনো ইচ্ছেই নেই নিশির মতো মেয়ের সাথে কথা বলার। ওর জন্য মা বাবাকে কষ্ট দিয়েছি, নিজের স্বপ্ন নষ্ট করছি, আর শেষে কিনা। নীলিমার কথা শুনে রুবি আপু বলল, কি হয়েছে নীলিমা? কোন মেয়ে আর কার কথা বলছো? সেই মেয়ে যার জন্য ওই হারামজাদা বাসা থেকে চলে গিয়েছিল। ফুপি ফুপাকে কষ্ট দিয়েছে, ডাক্তার বউ হবে। নীলিমার কথাগুলো রেগেই বলেছে। রুবি আপু বলল, বাহ, সেই রূপবতী আর আর গুণবতী মেয়েকে দেখার সৌভাগ্য হয়ে গেল। চল নীলিমা, একটু কথা বলে আসি। আমার ভাইটাকে যে ডাক্তার বউ বলে আসি, বিয়ের দাওয়াত দিয়ে আসি। নীলিমার আগের মাথায় হেসে উঠলো, সেই সাথে আসিফ ভাইও হেসে উঠলো। হঠাৎ কেন হেসে উঠলো বুঝতে পারেনি। নিশি আমাকে দেখেই কাছে আসতে থাকলো। আমি না দেখার ভান করে চলতে থাকলাম। আমার সামনে এসে পদ আগলে দাঁড়িয়ে বলল, আকাশ, কেমন আছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। সেই চিরচেরা কণ্ঠ, যে কণ্ঠটুকু শোনার জন্য অপেক্ষায় থাকতাম। নিচের দিকে তাকিয়ে দেখলাম কেমন যেন হয়ে গেছিল, চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারার মাঝে কিসে যেন কষ্ট ফুটে আছে। ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ নিশা আমার হাত ধরে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার হাত ধরা দেখে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে তাকালাম নিশির দিকে। আসিফ ভাই, রুবি আপু আর নীলিমা আমার দিকে তাকিয়ে রইল। নিশি আমার হাত ধরে যখন ওর বাড়ির দিকে নিয়ে যেতে চাইলো, তখন রুবি আপু আমার হাত ধরে বলল, আই মেয়ে, কে তুমি? আকাশের হাত ছাড়ো, রুহান কোথাও যাবা না। আমি রুবি আপুর দিকে তাইকে বললাম, রুবি আপু যা বলে তাই, আমি কিছু জানি না। নিশি বলল, প্লিজ আকাশ, তুমি এমন করো না, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। তখন রুবি আপু রেগে গিয়ে বলল, আই মেয়ে, তোমাকে বললাম আকাশের হাত ছাড়তে, এখনো ছাড়োনি কেন? নিশি ভয় পেয়ে যায়। আমার হাতটুকু ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশির চোখে পানিটুকু দেখতে পেলাম। কিছু বলতে যাব, তার আগে রুবি আপু বলে উঠলো, আকাশ চুপ করে থাকো। আসিফ সাহেব, রুহানকে নিয়ে যান, আমরা আসছি। আসিফ ভাই আমাকে নিয়ে আসলেন। বাধ্য ছেলের মতো যদিও চলে আসলাম, তবু নিশির জন্য মন ছটফট করতে লাগলো। রুবি আর নীলিমা নিশিকে কি বললো জানি না, বারবার নিশির মুখ ভেসে উঠলো চোখের সামনে। চোখের পানিগুলো যেন আমার কথা বলছে। আমার রুমে এসে চুপ করে শুয়ে এলাম।
অনেকদিন পর দেখা হলো মানুষের সাথে, অনেক কিছুই মনে পড়তে লাগলো। আমি তো ওর জন্য কম করিনি, তাহলে কেন আমার সাথে এমন করলো? একবারও বলার প্রয়োজন বোধ করলো না। ভালোবাসার মানুষ হিসেবে বলতে না পারতো, তবে বন্ধুর অধিকার নিয়ে তো বলতে পারতো। হঠাৎ করে আম্মুর কথা শুনে বাস্তব জগতে ফিরে আসলাম। আকাশ, এখন শুয়ে আছিস কেন? শরীর খারাপ? না, এমনি শুয়ে আছি। আম্মু, একটা কথা বলবো? হুম, বল। কেউ যদি তার ভুল বুঝতে পারে আর ক্ষমা চেয়ে নেয়, তাহলে কি তাকে ক্ষমা করে আবার ফিরিয়ে আনা যায় না? আম্মু হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, আমার দিকে তাই কি বললো, অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করে দেওয়া যায়, তবে কেউ যদি ইচ্ছে করে প্রতারণা করে, মিথ্যা অভিনয় করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। এদের দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না। আমি কথাগুলো শুনে থমকে গেলাম। কি বললো? আম্মু আবার বললো, তোর কাছে একটা আবদার নিয়ে এসেছে। কি আবদার? এখন তো আমার দুটি ছেলে, আমি চাই একসাথে বিয়ে দিতে। তুই না করিস না, তোর বাবা আমাকে পাঠিয়েছে। কি বলো এইসব? বিয়ে মানে? কার সাথে? কার বিয়ে? তোর বিয়ে আর আসিফের বিয়ে। আমার বিয়ে মানে? আসিফ বেরোবার কাকে বিয়ে করবে? উনি তো আর বিয়ে করবে না বলছেন। আসিফ আমার বড় ছেলে, সেটা তোর ভাবতে হবে না। আমার কথা রাখবে, আর তোর বিয়েও একসাথে দিয়ে দিব। মনে থাকে যেন। বিয়ের জন্য রেডি হতে থাক। কথাগুলো বলে আম্মু উঠে চলে গেল। পিছন থেকে ডেকেও শোনাতে পারেনি। ভাবতে থাকলাম কি হচ্ছে এইসব আমার সাথে। তখন নীলিমা এসে হাজির। এসে আমাকে বললো, কি রে, তুই নাকি বিয়ে করিস? আমাকে তো বললি না। বলে কি মেয়েটা, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই যে। কে বলছে? কেন? ফুপি বলো। আর সবাই জানে এখন তুই বিয়ে করছিস। বাহ, ভালোই হলো। তোরা জানতে চাস কেন? এমনি, তুই তো বললি না। তোর যে বিয়ে ঠিক আছে তুই বলছিস? বারে, তুই তো ছিলি না, কিভাবে বলবো? তো তোর বর কি করে, দেখতে কেমন? আর বলিস না, একটা আস্ত গাধা আমার বর। বিয়ে ঠিক করেছে সেই কবে, এখনো আমাকে বুঝতেই পারে না। বাহ, তুই বিয়ের পর দায়িত্ব নিয়ে চালাক করে নিবি। সেটাই করতে হবে। পিটিয়ে পিটিয়ে ঠিক করে নিব, যদি কোনো মেয়েদিকে তাকায় কখনো। বাহ, তোর মতো গাধা মার্কা বরটা কি করে? আমার থেকে নীলিমা তাকে বললো, আছে কোনো এক হাঁদারাম তোর মতোই বেকার, কিছুই করে না। ভাবছি বিয়ের পর ওটাকে নিয়ে কি করব। কি আমার সাথে তুলনা দিস? হ্যাঁ, কেন? তুইও তো বেকার, তবে তোর বউ ডাক্তার। এখনো হয়নি, সবেমাত্র ভর্তি হয়েছে। তোরেও অনেক পছন্দ করে। নীলিমা আমার দিকে কিছুক্ষণ তাকে থেকে বললো, কিন্তু কিন্তু কি? ভাবছি তোর মতো বেকার ছেলেকে কেন যে ডাক্তার মেয়ে বিয়ে করবে। নীলিমার কথা শুনে প্রচণ্ড রাগ হয়ে গেলাম। তারপর নীলিমার দিকে তাকে বললাম, শোন, তোদের মতো মেয়েরা ছেলেদের ক্যারিয়ার দেখে, টাকা দেখে বিয়ে করে। নীলিমা আমার দিকে তাকে প্রচণ্ড রেগে গিয়ে বলল, কি বলি তুই? হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। কি বিশ্বাস হয় না? আচ্ছা, তাহলে দেখ, তুই আমাকে ভালোবেসেছিলি, তারপর টাকা পয়সা দেখে কোথাকার না কোন ছেলেকে বিয়ে করে নিচ্ছিস। আর নিশি, ওর কথা কি বলবো? তোদের মতো কিছু মেয়েদের জন্যই ছেলের দোষ হয়। প্রেম করার সময়, ভালোবাসার সময় আবেগে ভেসে যাস, কয়েকদিন পর পরিবারের দোহাই দিয়ে দূরে চলে যাস, একটা ছেলেকে এক অন্ধকার জীবনের দিকে ঠেলে দিস। নীলিমাকে কথাগুলো একদমে বলে ফেললাম। নীলিমার দিকে তাইকে দেখি চোখের নিচে পানি জমে আছে। আমার দিকে তাইকে বললো, তোরা ছেলেরা কি মেয়েদের সাথে মিথ্যে অভিনয় করিস ভালোবাসার নাম করে? একটা মেয়েকে মিথ্যে আশ্বাস দিতে একটুও বাঁধে না। ও, আমি কি মিথ্যে বলছি? কি মিথ্যে ভালোবাসা অভিনয় করছি? নিশির প্রতি কি আমার ভালোবাসা মিথ্যে ছিল? কি না করছি ওর জন্য? তাহলে সবার সাথে আমাকে তুলনা করিস কেন? কেন? রবি আপুর সাথে যে করলো সে কি ছেলে না? আমি তো আর করিনি তোদের। চুপ কর হারামজাদা। নিশি করছে দেখি কি সবাই একরকম? আমি কি করছি তুই যে নিশির সাথে আমাকে তুলনা দেস? এই, আমাদের কথা শুনে পাশের রুম থেকে আম্মু, রুবি আপু আর আসিফ ভাই চলে আসলো। তাদের আসার জন্য নীলিমা আর কোনো কথা বলতে পারে নাই। রুবি আপু একদিনে নীলিমাকে অনেক কাছে টেনে নিয়েছে, মনে হয় যেন হাজার বছরের তাদের মাঝে সম্পর্ক। নীলিমার দিকে তাকে আসিফ ভাই বলল, নীলিমা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আসিফ ভাইয়ের কথা শেষ না হতে আম্মু বলে উঠলো, কি রে, এই হারামজাদা আবার তোকে কিছু বলেছে? আমার কথা শেষ না হতেই রুবি আপু বলে উঠলো, কি নীলিমা, চোখে পানি কেন? রুহান? আপু আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি তো চুপসে গেলাম। এই যা সেরেছি।
কি বলতে গিয়ে কি না আবার বলে ফেললাম। নীলিমার চোখের পানিগুলো আম্মু মুছতে থাকে। নীলিমা বলতে শুরু করলো, সব মেয়েরা নাকি ভালোবাসার মিথ্যে অভিনয় করে, ছেলেদের টাকা পয়সা দেখে বিয়ে করে। কথাগুলো শেষ না করে কান্না শুরু করলো। ব্যাস, আর কিছুই বলতে পারেনি। তার আগে রূপের ওপর ঠাস করে চড় দিয়ে বসলো। সাথে সাথে আমার গালে হাত চলে যায়। গালে হাত দিয়ে আপুর দিকে তাইকে বললাম, আমি কি মধ্যে বলেছি সব মেয়েরাই ঠাস। ব্যাস, এইবারও কিছু বলতে পারেনি। না, এবার আপু মারে নাই, থাপ্পড় মারলো আসিফ ভাই। গালে হাত দিয়ে আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আসিফ ভাই তুমিও আমাকে মারলা? হারামজাদা, মারবে না তো জামাই আদর করবে? তুই কিভাবে সব মেয়ের কথা বললি? নীলিমাই তো বললো সব ছেলেরা। ভাবতে পারেনি সবশেষে আম্মু তেরে আসবে মারতে। অবশ্য নীলিমাই আম্মুকে বাধা দিল। ভাগ্যিস আব্বা বাসায় নেই, নাহলে যে কি হতো। নীলিমা আম্মুকে বাধা দিয়ে বলল, আমি এই বাড়িতেই থাকবো না, আজকেই চলে যাব। মেয়েরা সবই অভিনয় করে। কতগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি দুই গালে হাত দিয়ে বসে আছি, না জানি কপালে আবার কি আছে। কে আপনার চাইবে থাপ্পড় মারতে? সবার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে যেন কোনো এক অদ্ভুত প্রাণী। আমি সব থেকে বেশি রাগ রুবিয়াপুর না আসিফ ভাই বুঝতে পারছি না। আম্মু তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শোন, এই পৃথিবীর ভালোবাসাগুলো মিথ্যে না। সেটা পরিবার বা অন্য যে কোনো ভালোবাসা হোক না কেন, ভালোবাসা হলো পবিত্র। সেই সৃষ্টির শুরুর থেকেই ভালোবাসার সৃষ্টি। ভালোবাসার জন্য একটা সংসার টিকে থাকে। ভালোবাসা হলো নিজেদেরকে বুঝতে দেওয়া, একে অপরকে বুঝতে শেখা, একে অপরকে সম্মান করা, একে অপরের ইচ্ছে অনিচ্ছাগুলো সম্মান করা, শ্রদ্ধা করা, সম্মান করা। তবে কিছু মানুষ আছে যারা প্রতারণা করে, তাই বলে সবাইকে দোষারোপ করা ঠিক না। সবাই তো একরকম হয় না। একজনের দোষ কেন অন্যের উপর চাপিয়ে দিবি? তুই তাকেই ভালোবাসবি যে তোকে ভালোবাসবে। তোর সব কিছুই যেন তার পাশে থাকতে চাইবে। এমন কাউকে ভালোবাসবি না যে শুধুই তোর কাছ থেকে ভালোবাসা নিতে চাইবে। সব ভালোবাসা শুধু চাওয়া পাওয়া না। কিছু ভালোবাসা হয় দূর থেকে ত্যাগ করার মাঝে। যে ভালোবাসা সব পরিস্থিতিতেই ভালোবাসে, আর যে ভালোবাসা অভিনয় করে এমনিতেই অভিনয় করে। আম্মু আরও কত কি বললো সেগুলো মাথা দিয়ে যায়নি। আম্মুর কথাগুলো শুনে সব কিছু কেমন ঘোলাটে। আম্মুর সাথে রুম থেকে রুবি আপু আর আসিফ ভাইয়া চলে যায়। একা একা শুয়ে শুয়ে ভাবতে থাকলাম। নীলিমা রহিম চাচাকে নিয়ে চলে যায়। বড্ড একরোখা মেয়ে, যখন যা মন চাইবে তখন তাই করবে। জোর করে কেউ রাখতে পারেনি। রাতে আব্বু বাসায় এসে সব শুনলেন। রুবি আপুর মামা মামিকে নিয়ে কোথায় যেন গিয়েছিলেন। ড্রয়িং রুমে আমার ডাক পড়লো, বুঝতে বাকি হলো না কেন ডাকছে। আম্মুর আব্বুকে অনেক ভালো করেই জানি। চুপচাপ তাদের পাশে গিয়ে দাঁড়ালাম। আব্বু আমাদেরকে তাকিয়ে বলল, আকাশ, তুমি নীলিমাকে কি বলেছো? আব্বুর রাগে চেহারা দেখে ভয় পেয়ে চুপ করে রইলাম, কোনো কথা বলছি না। দেখে আবার বলে উঠলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? ভাইজান, মাফ করে দিন, বুঝতে পারিনি। নীলিমাকে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে। আমার দিকে তাকিয়ে বলল, আগামী সপ্তাহে তোমার বিয়ে, তোমার কিছু বলার আছে? আমি আম্মু আর রুবি আপুর দিকে তাকলাম। রুবি আপু কেমন এক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আসিফ ভাই অন্যদিকে ফিরে আসছেন। আম্মুর দিকে অসহায়ভাবে তাকালে আম্মু বলল, আকাশের তো মেয়েকে দেখানোর দরকার ছিল। আকাশেরও তো পছন্দ অপছন্দ আছে। তাছাড়া আব্বু আম্মুর দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে বলল, তাছাড়া কি, আমার সিদ্ধান্তই সব। এতদিন তোমার আর তোমার ছেলের সব কথাই মেনে নিয়েছি। যা বলেছে তাই করেছি। এখন থেকে আমি যা বলবো তাই হবে এ বাড়িতে। আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, তোমার কিছু বলার আছে? আম্মুর দিকে তাকিয়ে রইলাম না। একটা মেয়েকে চিনি না, জানি না, একবারও দেখিনি, কোথা থাকে সেটাও জানি না, আর হুট করেই বলে কিনা আমার বিয়ে, বললেই হলো। আর আব্বু না, আমি মনে মনে বলতে থাকলাম আমি বিয়ে। তখনই আব্বু বলে উঠলো, কি হলো আকাশ, কথা বলছো না কেন? আব্বুর কথা শুনে ভয় পেয়ে সাথে সাথেই বলে ফেললাম, আমার কোনো কিছু বলা নেই, আপনার ইচ্ছেই সব। আমার কথা শুনে সবাই যেন খুশি হলো। সব থেকে খুশি রুবি আপু নাকি আসিফ ভাই হলো কে বুঝতে পারছি না। আমি চলে আসার জন্য পা বাড়ালাম, তখন আব্বু বলল, কোথায় যাচ্ছ? মানে রুমে। এখানে চুপ করে বসো, কোথাও যাওয়া হবে না। তারপর আসিফ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আসিফ। আসিফ ভাই আব্বু বলেই ডাকে। আসিফ ভাই এবারে বড় ছেলে হিসেবেই এখন সবাই জানে।
আমার থেকেও বেশি অধিকার যেন আসিফ ভাইয়ের। আব্বুর কথা শুনে বলল, জি আব্বু। এ বাড়িতে দুটি বিয়ে একসাথে দিতে চাই, তুমি কি বলো? আব্বুর কথা শুনে বুঝতে আর কিছুই বাকি রইল না। তার মানে আসিফ ভাইকেও বলেছেন বিয়ের কথা। অনেক কষ্টের মাঝেও হেসে উঠলাম। পাত্রী কি হতে পারেন ভাবতে থাকলাম। একবার রুবি আপুর দিকে তাকালাম। রুবি আপুকে দেখে হাসছেন আসিফ ভাইয়ের কথা শুনে। তখন আসিফ ভাই বলে উঠলো, জি। কি জিজি করো? তোমার বিয়ের কথা বলছি। পাত্রী আমি দেখে রেখেছি। তোমাদের দু ভাইয়ের বিয়ের কাজ একদিনেই করতে চাই, তুমি কি বলো? আসিফ ভাইয়ের মুখ থেকে কেমন ফ্যাকসা হয়ে যায়। কোনো রকমে বলল, না মানে ইয়ে। কি না মানে ইয়ে করছো? তোমার মতামত জানতে চাচ্ছি। তোমার কি কোনো আপত্তি আছে? আপনি যা ভালো করেন তাই। আমার একটা পরিবার হারিয়ে আপনাদের পেয়েছি, আপনাদের আর হারাতে চাই না। কথাগুলো বলেই আসিফ ভাই উঠে চলে গেল। সবাই খুশি হলো। রুবি আপুর মামা মামিও অনেক খুশি হলো। আব্বু আর আম্মুও অনেক খুশি। হঠাৎ চোখ পড়তে দেখি কেমন মনমরা হয়ে বসে আছে রুবি আপু। সে হাসিটুকু আর নেই যেন আপু। সবাই বিয়ে নিয়ে কথা বলার সময় চুপ করে চলে আসলাম। আমার রুমে আসার পথে আসিফ ভাইয়ের রুমের পাশ দিয়ে আসতে হয়। আসিফ ভাই কেমন মনমরা হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। অনেক কিছুই ভাবতে থাকলাম। কাকে বিয়ে করছি জানি না, দেখিনি। সব কিছু জেনেও কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছে? কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। সেদিন নিশির সাথে নীলিমার পরিচয় করে দেওয়ার পর নীলিমা রাগ করে চলে যায়। আজও নীলিমা রাগ করেই চলে যায়। তবে এটুকু বুঝতে অসুবিধা হয়নি যে নীলিমা আমাকে ভালোবাসে। নীলিমার ভালোবাসাটুকু কখনোই বুঝিনি, এমনকি বুঝতে চেষ্টাও করিনি। সবসময় নীলিমাকে বন্ধু হিসেবেই দেখেছি। কখনোই মনে করিনি নীলিমা যে আমার ফুফাতো বোন। অনেক রাত ভাবেও অনেক উত্তর খুঁজে পেলাম না। কেমন জানি সব ধোঁয়াশা লাগছে। আব্বু কার সাথে বিয়ে ঠিক করছে আমার? হঠাৎ করে আরেকটা প্রশ্ন উকি দিল, আসিফ ভাই এবার কাকে বিয়ে করবে? আব্বু এত তাড়াতাড়ি মেয়ে পেল কোথায়? আর রুবি আপি কেন মনমরা হয়ে বসেছিল? তবে কি আসিফ ভাইকে? ভাবতে ভাবতে কখন যে ঘুমে পড়লাম বুঝতে পারিনি। খুব ভোরবেলায় খালার ডাকে ঘুম ভাঙে। আমার জন্য সকাল হলেও তখন বেলা মনে হয় 11টা বাজে। কোনো কাজ নেই তাই কেউ তেমন কিছুই বলে না। বিয়ের চিন্তায় সারা রাত এমনিতেই ঘুমাতে পারেনি। তারপর সকাল সকাল খালার ডাকেই ঘুম ভাঙলো। বাপজান, ও বাপজান, ঘুম থেকে ওঠেন, অনেক বেলা হয়েছে। উফ খালা, এত সকাল সকাল কেউ ডাকে? হ্যাঁ, আর একটু ঘুমাতে দাও তো। আমাদের বাসায় কাজ করেন অনেক দিন ধরে। আমি ওনাকে খালা বলেই ডাকি। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল বাপজান। একটা খুশির সংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। খালার কথা শুনেই শুয়ে থেকে উঠে বললাম বিছানায়। খালা দেখে তাইকে বললাম, খালা কি হয়েছে? বাপজান, কোনটা বলবো, আগে খুশিরটা নাকি দুঃখেরটা? দুঃখটা কি আর খুশিটা কি? আপনার হবু বউ কার সাথে যেন পালিয়ে গেছে, এইটা হলো দুঃখের সংবাদ। খালার কথা শুনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। মনে মনে অনেক খুশি হলাম, বড় বাচ্চা বেঁচে গেলাম। এখন বিয়ের কথা বললে বলতে পারবো, দেখেছো মেয়েদের বিশ্বাস করতে নেই। আমি আর জীবনেও বিয়ে করব না। শুধু শুধু বিয়ের কথা বলো না। তবে একটু দুঃখ হলো আমার সাথে কেন এমন হয়। সবশেষে হবু বউটাও পালিয়ে গেল। খালাকে কিছুই বুঝতে না দিয়ে বললাম, খালা খুশির সংবাদটা কি? আগামী সপ্তাহে আসফির সাথে রুবি আম্মার বিয়ে। কি? সব থেকে শক খেলাম যেন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কি সত্যি শুনছি? খালা দিকে তাকে বললাম, কি বলো, এটা কি সত্যি? বাজান, আমি কি মিথ্যে বলছি কখনো? আপা আমাকে বলছে সকাল সকাল। তবে রুবি আম্মা আর আসিফ বাবজানের বিয়ের কথা কাল রাতেই ঠিক করা হয়েছে। তবে আপনার বউ যে পালিয়েছে সেটা আজ সকালবেলায় শুনতে পেয়েছি। রুবি আপু কি রাজি হয়েছে? বাবজান, আপনার বউ পালিয়েছে তা নিয়ে চিন্তা নেই। আর আপনি কি না আমার কথার উত্তর দিবে কিনা? আপা আর ভাইজান গিয়ে রুবি আপাকে রাজি করিয়েছেন। রুবি আম্মা শেষে রাজি হয়েছেন। খালার কথা শুনে নাচতে ইচ্ছে হলো। আমার আব্বাকে খালা, আপা আর ভাইজান ডাকে। এক লাফ দিয়ে উঠে আসিফ ভাইয়ের রুমে। আসিফ ভাই দেখি বসে গল্পের বই পড়ছেন। আসিফ ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া রুবি আপুর সাথে তোমার বিয়ে, কি মজা। তোর যে বউ পালিয়ে গেছে সে খবর আছে? বড় বেঁচে গেলাম। আমার কোনো বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু আব্বার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তোমার বিয়ে খাবো, কি মজা। ওই তোর নাচ থামা। আব্বা অনেক রেগে আছেন মনে হয়। শুনেছি অন্য মেয়ের সাথে একই দিনে বিয়ে দেবেন। এত খুশি হবার কিছু নেই। আসিফ ভাইয়ের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমার আবার চিন্তা হচ্ছে, আব্বু যে কি, একটা তো পালিয়ে গেছে, বেঁচে গেছি, আবার কি দরকার বিয়ে করানো। আমার আনন্দ এক মুহূর্তেই শেষ। চুপচাপ আসিফ ভাইয়ের রুম থেকে চলে আসলাম। আমার রুমে এসে কিছুক্ষণ শুয়েছিলাম, কিছু ভালো লাগছে না, তাই ফ্রেশ হয়ে নদীর পাড়ে চলে গেলাম। একদিকে আসিফ ভাইয়ের বিয়ের আনন্দ, অন্যদিকে আমার বিয়ের চিন্তা। নীলিমের কথাও অনেক মনে পড়ছে। মেয়েটা আমাকে বড্ড বেশি ভালোবাসে, তবে অনেকবার বলেও বলেনি।
সেটা অনেক বোঝাতে চেয়েছে, আমি বুঝেও না বোঝার ভান করছি। বুঝেও না বুঝে থাকার যথেষ্ট কারণ আছে। আমার হঠাৎ করেই তার বিয়ে ঠিক দিব্যি হেসে খেলে চলছে, মনে হয় তার প্রিয় মানুষটিকেও পেতে যাচ্ছে। হাসি মুখে সেটা মেনে নিল। তাহলে এতদিন আমার প্রতি তার মোহ ছিল। নীলিমার পরীক্ষার পর আর তো জানা হয়নি। না, আমার কোথাও ভুল হচ্ছে। নিশির সাথে পরিচয় করে দেওয়ার পর থেকে নীলিমার পরিবর্তন, কেমন কথা বলে যেন রেগে কথা বলে, এমন বোঝা যায়। অন্যদিকে নিশি আমার সাথে এমনটা করতে পারলো। হঠাৎ কারো হাতের স্পর্শে পেছন ফিরে তাকে দেখি নিশি দাঁড়িয়ে। নিশির কথা মনে না হতেই হাজির। কখন এসেছে সেটাও জানে না। নিশির সাথে আমার সেই ছোটবেলা থেকেই বন্ধুত্ব। দুজনকে অনেক ভালোভাবেই জানি। আমার বেশিরভাগ সময় এখানেই কাটতো। আজ হয়তো নিশি ভেবে নিয়েছিল আমাকে এখানে পাবে, বা আসার সময় লক্ষ্য করেছিল। অনেকবার নিশিকে নিয়ে এখানে এসেছি, অনেক সময় গল্প করেছি, আড্ডা দিয়েছি। নিশি সেই নিশি নেই, নিশির মুখের সে হাসিটুকু নেই। আর যে হাসিটুকু দেখার জন্য অপেক্ষায় থাকতাম, চোখের নিচে কালো দাগ পড়ে গেল, যেন অনেক দিনের অসুস্থতা বা অনেকগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছে। নিশিকে দেখে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। নিশি আমার হাত ধরে ফেললো। অবাক হয়ে নিশির দিকে তাকালাম। নিশি আমাদেরকে করুণ চোখে তাকিয়ে আছে। নিশি আমাদেরকে তাকে করুণ গলায় বলল, আকাশ প্লিজ একটু সময় দাও আমাকে। সেদিনের আড়াল থেকে নিশির বলার কথাগুলো মনে পড়ে যায়। নিশির দিকে তাকিয়ে বললাম, সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই আমার। হাতটা ছাড়লেই খুশি হব। নিশি হঠাৎ হাত ছেড়ে দিয়ে আমার পায়ে পড়ে গেল। ভাবতে পারিনি নিশি এমন করে ফেলবে। একটু সরে যেতে চেষ্টা করলাম। নিশি পাগুলো জাপটে ধরে বলল, আকাশ প্লিজ একটু সময় দাও আমাকে। নিশির প্রতি মায়া হলো, হবেই না কেন। নিশিকে যে সেই ছোটবেলা থেকেই জানি, আর তো বড্ড বেশি ভালোবাসি। নিশির পা ছাড়িয়ে বললাম, বলো কি বলবে। নিশি আমাদেরকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছো? তোমাকে সেই কবে দেখেছিলাম, দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। হ্যাঁ ভালো আছি। আর কিছু বলবে? আমার কথা শুনে নিশি আমার দিকে তাকিয়ে রইলো। নিশি হয়তো কিছুটা অবাক হলো, তারপর আস্তে আস্তে বলতে শুরু করলো, আকাশ, তুমি আমার উপর রেগে আছো তাই না? আর থাকবে নাই বা কেন? আমাকে অনেক ঘৃণা করো সেটাও জানি। সবটুকু দোষ যে আমার, তোমার ভালোবাসাটুকু বুঝতে পারিনি। আমার ডাক্তার হয়ে ওঠার পেছনে সব থেকে বড় দায়িত্ব তোমার ছিল। তোমার জন্যই আমি ডাক্তার হতে পেরেছিলাম, কিন্তু এটুকু বলে নিশি কিছুটা সময় নিল। নিশির দিকে তাকিয়ে আসি। নিশি কি বলতে যাচ্ছে বুঝতে চেষ্টা করছি। নিশি মাথা নিচু করে আসে। কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করলো, সেদিন তুমি আমার মন ভালো করার জন্য ঘুরতে নিয়ে গিয়েছিলে। সেখানেই আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, তার সাথে যোগাযোগ হতো মাঝে মাঝে। তোমাকে কখনোই বলার প্রয়োজন মনে করিনি। তোমাকে দিন দিন অবহেলা করতে শুরু করলাম। যখন রেজাল্ট পেলাম, আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেলাম। আর সেই ছেলেটিও একসময় আমাকে প্রপোজ করলে আমিও রাজি হয়ে যাই। তোমাকে ভুলে যাই কিছু সময়ের মাঝেই, ভুলে যাই তোমার ভালোবাসাটুকু। তবে আমার ভুলটুকু বুঝতে পারি কিছুদিনের মাঝেই। ছেলেটি মিথ্যে কথা বলেছিল, আসলে সে আমার সাথে প্রতারণা করেছিল। আকাশ, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। তোমাকে কষ্ট দেওয়ার জন্য, বিশ্বাস করো, তোমার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষায় ছিলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তোমাকে এক নজর দেখার জন্য। প্লিজ রোহান, আমাকে ক্ষমা করে দাও। নিশির কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে এলাম। নিশির চোখে পানিগুলো বুঝতে অসুবিধা হয়নি। নিশির কথাগুলো শুনে আমার চোখেও পানি এসে যায়। নিজেকে সামনে নিয়ে নিশিকে বললাম, নিশি দেখো, তোমার প্রতি কোনো রাগ বা অভিমান নেই। তোমাকে কখনো ঘৃণাও করি না, হয়তো করবও না। তবে তোমার প্রতি অনেক অনেক অভিযোগ আছে, আছে অভিমান। ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসা যায়, তবে ঘৃণা করা যায় না। হাজার চেষ্টা করেও ঘৃণা করা যায় না। তার প্রতি একটা সময় প্রচণ্ড অভিমান চলে আসে। ভালোবাসার মানুষের প্রতি যতই মুখে অভিশাপ বা রাগ দেখানো হয় না কেন, অন্তর জানে তার জন্য কতটুকু হৃদয় কান্না করে। তুমি সেদিন সুখে থাকার জন্য চলে গিয়েছিলে, আজও চাই তুমিও সুখে থাকো। কথাগুলো একদমে বলে শেষ করলাম। নিশি আমার মুখের দিকে তাকিয়ে আছে। নিশির চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। কিছুক্ষণ চুপ করে থেকে নিশি বলল, আমাকে ক্ষমা করে দাও রোহান। আমাদের সম্পর্কটা কি? নিশি কথা বলতে চাইলেও থামিয়ে দিই নিশিকে। তারপর বললাম, দেখো নিশি, তোমাকে যতটুকু বিশ্বাস করতাম তার করি না এখন। হয়তো তুমি আমার মোহ ছিলে, ভালোবাসা ছিলে না। যদিও ভালোবাসা থাকতে তাহলে চলে যেতে না। একটা মানুষ যখন চলে যায়
তখন সে পুরোটা বদলে যায়। যদিও বা সে ফিরে আসে, তবে ফিরে আসা মানুষটি আর সেই মানুষটা থাকে না, আমাদের চাওয়া সেই মানুষটাও থাকে না। কিছু জিনিস ফিরে না আসাই ভালো, তাহলে অন্তত কষ্ট পেতে হয় না। তুমি চাইলেও আমি ফিরতে পারবো না, আর আমার বিয়ে ঠিক আগামী সপ্তাহে বিয়ে। ভালো থেকো, আসি। কথাগুলো বলেই উঠে চলে আসলাম। নিশিকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি। নিশি কথা বলতে চেষ্টা করলেও আমি না শোনার ভান করে চলে যাওয়ার পা বাড়াই। হঠাৎ দেখি সামনে রুবি আপু আর নীলিমা দাঁড়িয়ে আছে। আমি কি আর নিশিকে দেখে নীলিমা চলে যায়। রুবি আপুও চলে যেতে পা বাড়ায়। পিছন থেকে রুবি আপুকে ডাক দিলাম, আপু শোনো প্লিজ। রুবি আপুকে অনেকবার ডাক দিলেও শোনেনি, আমার সাথে কথাও বলেনি। আপু চলে যাচ্ছি, আমি দৌড়ে গিয়ে আপুর পদ আটকালাম। আপু আমাকে দেখে না দেখে ভান করে চলে যাচ্ছি। আপুকে বললাম, আপু আমার কথাটা শোনো তো। রুবি আপুর চোখের ভাষা বলে দিচ্ছে অনেক রেগে আছে। রুবি আপুর রাগ করার কারণটা বুঝতে অসুবিধা হয় নাই। আমি কি করব এখন সেটাই ভেবে পাচ্ছি না। রুবি আপু আমার সাথে কোনো কথা না বলে চলে আসে, আমিও ওখান থেকে চলে আসি। নিশি আমাকে পেছন থেকে অনেকগুলো ডাক দিলেও না শোনার ভান করে চলে এসেছি। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছি। আপুকে দেখলাম কার সাথে যেন কথা বলছে আমার বিয়ের বিষয়ে। এদিকে রুবি আপু আমার সাথে কথা না বলে, নীলিমার সাথেও কথা বলতে পারছি না। তবে নিশির সাথে কথা হয় নিয়মিত। নিশি এখন সবসময় আমার খেয়াল রাখে, খোঁজখবর নেয়। আসিফ ভাইয়ের বিয়ের সব কেনাকাটা হলো, সাথে আমারগুলোও কিনলো। বাসায় সবাই থাকতেও আমি একা। আব্বু আম্মু আসিফ ভাইকে নিয়ে ব্যস্ত, আমাদেরকে ফের দেখানোর সময় নেই। আসিফ ভাই সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে, নাহলে একা থাকে, আমার সাথে কথা বলে না। রুমে চুপচাপ শুয়ে আছে আর ভাবছি কি করব। হঠাৎ করে নিশি ফোন দিল। ফোন রিসিভ করে, হ্যালো নিশি বলো। আকাশ, তুমি কোথায়? বাসায়? কেন? তোমার সাথে কথা আছে, একটু নদী পাড়ে আসতে পারবে? আচ্ছা আসছি। ফোন রেখে ভাবতে থাকলাম এত জরুরি দেখা করতে বললো কেন। নিশির কণ্ঠটা কেমন যেন শোনালো। কোনো কিছু না ভেবেই রওনা দিলাম। নিশির ভালোবাসার মানুষ হিসেবে না থাকতে পারি, ভালো বন্ধু হিসেবে ওর পাশে থাকবো। নদীর পাড়ে গিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে, তবে একা না, ওর সাথে আরেকটা ছেলেও দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হলাম, আগে তো দেখিনি ছেলেটাকে। নিশি আমাকে দেখে বললো, কি হলো, এত দেরি করলে যে? আসতে একটু দেরি হয়ে গেল। কি জন্য এত তাড়াতাড়ি আসতে বললে? নিশি ছেলেটার দিকে তাকিয়ে বললো, নয়ন, ও হলো আকাশ, আমার বন্ধু, তোমাকে যার কথা বলেছিলাম। আর আকাশ, তোর কাছে তো নয়নের কথা বলাই হয়নি। নয়ন হলো আমার ভালোবাসার মানুষ। নিশির কথা শুনে অবাক হয়ে গেলাম। নিশি আজকেও আমার সাথে এমনটা করলো? গতকাল রাতেও আমাকে বললো ভালোবাসে, আর আজকে না অন্য একটা ছেলেকে নিয়ে এসে বলছে এটা ওর ভালোবাসার মানুষ। নিশির কথা শুনে আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। কি যেন আমার গলা চেপে ধরে রেখেছে মনে হচ্ছে। তবুও কষ্ট করে বললাম, ও তো হঠাৎ আমাকে ডাকলি কেন? নিশি আমাদেরকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো, বাসায় আমাদের মেনে নেবে না, আমরা পালিয়ে যাব, তুই একটু আমাদের হেল্প করবি? নিশির কথা শুনে তাকিয়ে রইলাম নিশির দিকে। নিশির চোখের দিকে তাকালে কেমন যেন মায়া হয়, তবে এবার সেই মায়াটাকে কাটিয়ে ঠাস করে চর বসে দিলাম। নিশির সুন্দর গালে আমার হাতের ছাপটুকু বসে আছে। নিশি আমার হাতে চর খেয়ে গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। নিশির বয়ফ্রেন্ডও অবাক হয়ে তাকিয়ে আছে। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, তোর কি মনে হয় বারবার আমাকে বোকা বানাবি আর আমি তোর কথা মেনেই চলবো? তোর যা ইচ্ছে কর, আমার কি? তুই আমার খুব ভালো একজন বন্ধু ছিলি এক সময়। তুই আমার সাথে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছিস, আর এখনও আবার সেই মিথ্যে অভিনয় দেখাতে এসেছিস। তোর বাসায় না মানলে যা ইচ্ছে কর, তাতে আমার কি? একজন মানুষকে একবার বিশ্বাস করা যায়, কিন্তু বারবার বিশ্বাস করা যায় না। রুবি আপু ঠিকই বলেছিল, তবুও বন্ধু হিসেবে তোর সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি, হয়তো ভালোবাসি তোকে তাই। কিন্তু তুই আবার অভিনয় করতে এসেছিস, আর কোনোদিনও আমার সামনে আসবি না। নিশিকে কথাগুলো বলে চলে আসলাম। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল, নিশিকে আর কোনো কথা বলার সুযোগ না দিতেইনি। বাসায় চলে আসলাম। সন্ধ্যা দিকে শুনলাম নিশি কার সাথে যেন পালিয়ে গিয়েছে। অনেক কষ্ট হলেও নিজেকে মানিয়ে নিয়েছি। রুবি আপু কিংবা নীলিমা এখনও আমার সাথে কথা বলে না, তাই সারাক্ষণ একাই থাকি। বাসায় কেউ আমার সাথে কথা বলে না, সবাই বিয়ের কাজে ব্যস্ত। বারান্দার চেয়ারে বসে নিশির সাথে কাটানোর স্মৃতিগুলো ভাবছিলাম। কাল আসিফ ভাইয়ের বিয়ে, কয়েক মুহূর্ত সময় নিয়ে ভেবে নিলাম। কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করে রেডি হয়ে নিলাম। রুবি আপুকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তবে কাল বিয়ে, তাই রুম থেকে বের হয় না। তাছাড়া নীলিমা রুবি আপুর সাথে থাকে, তাই ইচ্ছে হলো দেখা করতে পারবো না। নীলিমার জন্য রুমেও যেতে পারবো না। সবার অগোচরে বের হয়ে আসলাম বাড়ি থেকে। উদ্দেশ্য জানা নেই, যে এদিকে চোখ যায় সেদিকে চলে যাব। এই কয়েকদিন অনেক চেষ্টা করেও নীলিমার সাথে কথা বলতে পারে নাই। আজ নীলিমার আগের কথাও কাজগুলো খুব মনে পড়ছে। আমাদের বাড়ির বিশাল জায়গা জুড়ে, তাই গেটটাও দূরে।
বাড়ির সামনে গিয়ে অনেক মানুষ চলাফেরা করে, তাছাড়া বাড়ি ভর্তি আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভর্তি। তাই বাধ্য হয়ে বাড়ির পিছনের দেওয়াল টপকে বেরিয়ে আসলাম। সামনের বড় রাস্তা ধরে চলে যাব বাস স্টপে, সেখান থেকে ভোরের বাস ধরে চলে যাব অন্য কোনো অজানা শহরে। অনেক কথা ভাবতে ভাবতে বড় রাস্তায় এসে পৌঁছলাম। বড় রাস্তায় এসে দেখি টর্চ লাইট দিয়ে দাঁড়িয়ে আছে কে যেন। অনেকটা ভয় হচ্ছিল, বাড়ির কেউ যদি আবার বুঝে যায় তাহলে কি হবে। দূর, আমি তো বারান্দার জানলা দিয়ে নেমে বাড়ির দেওয়াল টপকে এসেছি, কে জানে। কাছাকাছি আসতেই টর্চ লাইট আমার চোখে ধরে। সামনে এসে আমার কলার ধরে কে যেন বললো, হারামজাদা, আমারে রেখে কোথায় পালিয়ে যাবি? কি মনে করেছিস নিজেকে? হ্যাঁ, কুত্তা বিলাই বাঁদর। কণ্ঠ শুনে ভূত দেখার মতো চমকে উঠলাম। এই যে নীলিমার কণ্ঠ। আমি যে পালিয়ে যাচ্ছি তা বুঝলো কি করে, আর এত রাতে ও এখানে কীভাবে আসলো? নীলিমার কথা শুনে গলা শুকিয়ে আসলো। যখন কিছু বলতে যাব তখন রুবি আপুর কণ্ঠ শুনতে পেলাম। রুবি আপুর কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলাম। রুবি আপু বলতে লাগলো, কী রে নীলিমা, এখানে কি দাঁড়িয়ে থাকবি নাকি? হারামজাদাকে নিয়ে বাড়িতে আয়। আপুর কথা শুনে মনে হলো বাড়ির সবাই এখানেই রয়েছে। আমার সন্দেহ ভুল হয়নি, সবার কণ্ঠ শুনতে পারলাম। সবাই বলছে, কিন্তু নীলিমা সে আগের ন্যায় আমার কলার ধরে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। হঠাৎ করে অন্ধকার থেকে আব্বুর কথা শুনতে পেলাম। নীলিমামা, ভাবছিলাম কালকে তোমার হাতে এই বদমাসটাকে তুলে দিব, কিন্তু আমি এক্ষুনি বদমাসটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি কিভাবে ওকে ঠিক করবে তা তুমি ভালো জানো, তোমার যেভাবে ইচ্ছা। সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে ধরে বাড়িতে নিয়ে আসলো। নীলিমা এমনভাবে ধরে আছে যেন আবার পালিয়ে যেতে না পারি। সারা রাস্তা ভাবতে ভাবতে আসলাম কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এসে নীলিমা আমার কলার ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুমের আলোতে এই প্রথম নীলিমাকে দেখতে পেলাম। লাল শাড়ি পরে অনেক সুন্দর করে সেজে গুজে রয়েছে, খুব সুন্দর লাগছে, তবে অনেক রেগে রয়েছে। আলোতে সেই রাগি লাভাটুকু রক্তিমভাবে ফুটে উঠছে। কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ নীলিমা আমার কলা ধরে মুখের কাছে এসে বলল, কি ভাবিস নিজেকে? যা ইচ্ছা তাই করবি? বাসা থেকে পালিয়ে যাবি? আমি কিছু জানবো না? নীলিমা একেবারে আমার মুখের সামনে এসে কথা বলছে। এই প্রথম কেউ এতটা কাছে আসলো। তারপর নীলিমা কিছুটা অপ্রস্তুত ছিলাম, লজ্জার স্বর দাঁড়ালাম নীলিমার কাছ থেকে। নিজেকে সারিয়ে বললাম, না মানে কি মানে ইয়ে মানে করিস? ও, নিশির কথা ভাবিস? তোর চোখ তুলে নিব ওই মেয়ের দিকে তাকালে। ওই মেয়ের নামে যদি ভুলেও মুখে আনিস তো তোর মুখ সেলাই করে দিব, বলে দিলাম। তোরে খুন করব। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমি রাখি না? তোর উপর সব নজর রাখি। তুই যদি... হঠাৎ নীলিমাকে থামিয়ে বললাম, কি আমি? হ্যাঁ, সবাই আমাকে নিয়ে খেলবে, যখন ইচ্ছে কথা বলবে, যখন ইচ্ছে হবে না কথা বলবে না। আর তুই আমাকে কেন খুন করতে যাবে? তোর তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে, তুই তো অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়েছিস। গাধা, তোরে ভালোবাসি, বুঝিস না? তোরে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করব? অন্য কাউকে ভালোবাসা তো দূরের কথা, অন্য কারোর নাম মুখে কিভাবে নিব? ও, তুই তো ডাক্তার বউ চাস। ওই নিশি তো ডাক্তার শুধু। দুনিয়ায় আর কোনো মেয়ে ডাক্তার না। ওই নিশির কাছে যা। প্রচুর রেগে কথাগুলো বলো। নীলিমার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমতে করে নিলাম, তার মানে তুই? হ্যাঁ, আমি। সেই দিন আমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলি, ডাক্তার মেয়ে বিয়ে করবি। সারাদিন রাত চেষ্টা করে ডাক্তার হতে চাইলাম, মেডিকেল চান্সও পেয়েছি। যখন তোরে সব বলে নিজের কাছে আগলে রাখতে চেয়েছিলাম, আর তুই ভালোবাসিস ওই নিশিকে। একবারও বললি না আমি যে তোকে কতটা ভালোবাসি, একবারও বুঝতে চেষ্টা করলি না। কথাগুলো বলে নীলিমা কান্না করতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। সত্যি তো ম্যাডামকে এত ভালোবাসে। নীলিমার কাছে গিয়ে ওরা হাত ধরতে বললো, খবরদার হাত ধরবি না। ওই নিশির কাছে যা, ওই ডাক্তার মেয়ের কাছে যা। সেই দিন নদীর পাড়ে তোকে সব বলতে চেয়েছিলাম, গিয়ে দেখি তুই নিশির সাথে। তুই ওই থাম, তুই সব কিছু না জানে উল্টাপাল্টা বলবি না। তারপর নীলিমাকে সব কিছু বললাম। সব শুনে একটু শান্ত হলো। তাহলে বাসা থেকে চলে যেতে চাইছিলি কেন? সবাই তো ভুল বুঝলো, তুইও তো কথা বলতি না, রুবি আপু না। তাছাড়া আমি বাড়ি থেকে পালিয়ে যাবো তা জানলে কেমন করে? কথাগুলো বলে নীলিমা রুম থেকে চলে গেল। আমিও দরজা বন্ধ করে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। দরজার শব্দে ঘুম ভাঙলো। দরজা খুলে দেখি রুবি আপু মলিন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। রুবি আপুকে বললাম, আপু কী হয়েছে? আপু আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আপু কী হয়েছে? কাল তুই আমাদের ছেড়ে চলে যেতে চেয়েছিলি। আপু ক্ষমা করে দাও, আর এমন করবো না।
তুই তো সরল মনে বিশ্বাস করেছিলি ওকে। তোর মন বারবার ধোঁকা দিয়েছে। কাউকে একবার বিশ্বাস করা যায়, যদি কেউ বিশ্বাস নষ্ট করে তবে তাকে ক্ষমা করা যায়, বিশ্বাস করা যায় না। তবে তুই তো কোনো ভুল করিসনি, এমন ভুল আর কোনো দিন করবি না। তুই তাকেই ভালোবাসবি যে তোর সব কিছু মেনে নিয়ে ভালোবাসবে। এমন কাউকে ভালোবাসবি না যে মিথ্যা অভিনয় করে ভালোবাসবে। আর শোন, নিশি যে ছেলেটার সাথে পালিয়েছিল সেই ছেলে প্রতারণা করেছে, সকালবেলা বাসায় ফিরে এসেছে। যে প্রতারণা করে সে কোনো না কোনো সময় প্রতারণার শিকার হয়। কাল শুনেছি মামুনও ওর প্রতারণার শাস্তি পাচ্ছে। আমার কাছে ক্ষমা চেয়েছে, আমিও ক্ষমা করে দিয়েছি। ও আবার ফিরে আসতে চাইলো, বিশ্বাস করতে পারবো না। তোর আসিফ ভাই আমার সবটা জেনে মেনে নিয়েছে, সেই এখন আমার সব। এই বলে কিছুক্ষণ চুপ করে রইল, আবার বলল, আমিও তোর সাথে কথা বলিনি, তুই অনেক চেষ্টা করেছিস কথা বলার জন্য। তুই নিশির সাথে যোগাযোগ করতি, তাই কথা বলিনি। তুই কি আবার? আপুকে আর বলতে না দিয়ে বললাম, না আপু, আমি জানি নীলিমা আমাকে কতটা ভালোবাসে, ওকে আর কষ্ট দিতে চায় না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আমি সব কিছু জানি নীলিমা, তোর ব্যাপারে সব খবরই রাখি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, আজ আমাদের বাড়ি 2টো বিয়ে। আপু কথাটা বলে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর আসিফ ভাই এসে কিছুক্ষণ বোঝালো। অবশেষে ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। আব্বু আম্মু অনেক খুশি। রুবি আপুকে আসিফ ভাইয়ের হাতে তুলে দিল, আমাকে নীলিমার হাতে তুলে দিল। সময় আব্বু বলল, নীলিমা মা, তুই আকাশকে চেয়েছিলি, দিয়ে দিলাম। শাড়ি আঁচলে বেঁধে রাখিস, আবার হারিয়ে ফেলিস না। ফুপি, তুমি চিন্তা করিও না, তোমার ছেলেকে এমনভাবে আগলে রাখবো আর মুখেও আনবে না পালিয়ে যাওয়ার। সবাই হাসতে হাসতে বিদায় নিল। নীলিমার আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। অবশ্য নীলিমা আমাকে নিয়ে এসেছে। স্বপ্ন ছিল বিয়ের প্রথম রাত গল্প করে কাটাবো বারান্দায় বসে। চুপচাপ বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। নীলিমার নীরবতা ভেঙে বলল, এমন করে চুপ করে বসে আছিস কেন? নাকি আমাকে পছন্দ হয়নি? অবাক হয়ে নীলিমার দিকে তাকালাম। চাঁদের আলোতে অনেক সুন্দর ও মায়াবী লাগছে নীলিমাকে। নীলিমাকে বললাম, আমাকে বলিস কেন তুই ডাক্তারি পড়ার চান্স পেয়েছিস? বারে, তুই কি কখনো জানতে চেয়েছিস? নাকি আমার ভালোবাসাটুকু বুঝতে চেষ্টা করেছিস? আমার রেজাল্টের খবর দিতে এসে শুনি পালিয়ে গেছিস। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। নিশির জন্য পালিয়ে গেলি, আমার কথা একবারও ভাবলি না। নীলিমা কান্না করে চোখের পানি মুছে দিলাম। চোখের দিকে তাকে বললাম, আজকের রাতে তোর চোখে পানি দেখতে চাই না। সরি, তোর ভালোবাসা বুঝতে পারি নাই আমি। আমার মুখে হাত দিয়ে কথা বন্ধ করে বলল, একদম চুপ, এমন কথা আর বলবি না। তুই আমার ছিলি, আমার থাকবি, অন্য কারোর হতে দিব না। নিশি তোর ভালোবাসা ছিল না, ছিল কিছু সময়ের মোহ, যা কেটে গেছে। তোর অতীত দেখতে চাই না, বর্তমান নিয়ে থাকতে চাই, তোর ভবিষ্যৎ নিয়ে থাকতে চাই। কখনো হারিয়ে যাবি না তো? না, কখনো হারিয়ে যাব না। যেখানে যাই একসাথেই করে নিয়ে যাব। আমি ডাক্তারের বউ হতে চেয়েছিলাম, পেয়েছিও, আর কিছু চাই না। নিজে বেকার, আবার বিয়ে করবে ডাক্তার। তোর মতো বেকার ছেলেকে কেন যে বিয়ে করলাম? কি বললি? ঠিকই তো বলেছি, তুই তো বেকার আর আমি ডাক্তার। অবশ্য হয়ে উঠিনি, তবে তোর ভালোবাসা পেলে ডাক্তার হয়ে উঠবো ইনশাল্লাহ। আমি চুপ হয়ে গেলাম। নীলিমা বুঝতে পারলো। হয়েছে, গান গেয়ে শোনা, গান শুনবো। আমি গান গাইতে পারি না। তুই গান গাইবি নাকি? গান শেষে দুজনের আগের ন্যায় বসে আছি। নীলিমা বলল ঘুম পাচ্ছে, ওকে কোলে করে যেন রুমে নিয়ে যাই। নীলিমাকে কোলে করে রুমে নিয়ে আসলাম। আমি শুয়ে পড়লাম। নীলিমা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ নীলিমা আমাদের চার ঠোঁটে এক করে নিল। অতবার দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার এক অন্য রাজ্যে। শুরু হলো আমাদের জীবনের নতুন পথ চলা।